এক বৃদ্ধ ব্যক্তির মারা যাওয়ার বহুদিন পর তার বিছানার নিচ থেকে একটি ছোট চিঠি পাওয়া যায় এবং সেখানে তিনি তার মৃত্যুর জন্য অন্য একজনকে দায়ী করে গেছেন। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে তার মৃত্যুটা হয়েছে সম্পূর্ণ স্বাভাবিকভাবে এবং ডাক্তারও সেটাই বলেছে। তাহলে তিনি এমনটা লিখলেন কেন? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প গৌতম রায়ের লেখা পুরনো এক হত্যার আড়ালে। গল্পটি নেওয়া হয়েছে রহস্যবিদী নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, বর্ণালী, দেবস্মিতা, রাজ চক্রবর্তী, সৌমিক, সূচনা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো, কে? কী নাম বললেন? প্রার্থনা কর। আচ্ছা, তো কাকে চাইছেন? নীলাঞ্জন ব্যানার্জিকে? একটু ধরুন, আমি ওকে ডেকে দিচ্ছি। রিসিভারের মাউথ পিসে হাত দিয়ে দীপু চেঁচালো, এ গুরু, এদিকে এসো। কে আবার তোমায় প্রার্থনা করতে বলছে? উফ শালা, দেশটার যে কি হাল হলো ভেবেই পাচ্ছি না। নামের কি ছ্যাবা! বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, কারক, সমাস কোনো কিছুই বাদ দিচ্ছেন না অভিভাবকেরা। একটা নতুন নাম পেলেই হলো, সেটা ছেলে হোক বা মেয়ে। ধনী নির্ধন কেউই বাদ দিচ্ছে না নাম খুঁজতে। তাই কারোর নাম গগনভেদী, কারোর নাম আবার আশ্চর্যলাল, কারোর নাম আবার রসাতল, কারোর নাম আবার অন্তিমাত্মা। এরপর হবে কারোর নাম হয়তো অধঃপতন, কার্যকারণ, অন্তর্ধান, আস্ফালন, হুঙ্কার, বিসর্জন। কোনো কিছুরই আশ্চর্য হওয়ার কিছু নেই। ফোন হাতে নিয়ে বসে আছিস কেন? কার ফোন? ঘরে ঢুকতে ঢুকতে নীল বলল, শুনতে পাওনি? কেউ যেন তোমাকে প্রার্থনা করছে, তাও আবার এই ভোরবেলা। দীপুর হাত থেকে ফোন নিতে নিতে নীল বলল, দিনুদার জ্বর হয়েছে, আমি জল বসিয়ে এসেছি, চাটা করে নিয়ে আয়। জহুকুম বলে দীপু বেরিয়ে গেল। ফোনে মুখ নামিয়ে নীল বলল, ইয়েস, নীলাঞ্জন ব্যানার্জি স্পিকিং। আপনি? ওপাশ থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে আসে, আমি প্রার্থনা কর। আমার এক বন্ধুর কাছেই আপনার নাম শুনে একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বেশ, তো বলুন। না, এভাবে ফোনে তো বলা যাবে না। আপনাকে আমার জন্য একটু সময় খরচ করতে হবে। খুব সিরিয়াস কিছু? সেটা আমি সামনেই বলবো। আপনি কি আমার বাড়িতে আসতে চান? যা বলবেন। বেশ, তা আপনি থাকেন কোথায়? কসবা, কায়স্থপাড়া। আমার বাড়ি নিউ আলিপুরে। খুব একটা অসুবিধা হবে না আশা করি আসতে। চলে আসুন। তারপর আজ রবিবার, রাস্তা ফাঁকাই থাকবে, তবে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে নেবেন। ফোনটা রাখতে রাখতেই দীপু সাজানো চায়ের বাগান নিয়ে হাজির। দীপু চাটা বেশ ভালোই করে। চায়ের খুশবুও ঘর মাতাচ্ছিল। তা কে প্রার্থনা করলো, তুমি না উনি? চায়ে চুমুক দিতে দিতে নীল বলল, খুব ফাজিল হয়েছিস। যাই বলো গুরু, গলার আওয়াজটা কিন্তু ভারী মিঠে। সেই যে একজন সিনেমার আর্টিস্ট খুব কাঁদতে পারতেন, মনে পড়ছে? ও হ্যাঁ, সন্ধ্যারানী। ওনার গলার মতোই মিষ্টি গলা। তা কবে আসছে? আসতে বলেছ তো? তোর বিয়েটা না দিলে আর চলছে না, বুঝলি? ওই হাসনাবাদ না হাজারিবাগ কোথাকার সেই মেয়েটা, তার কি হলো? ল্যাং দিয়েছে নাকি? দীপঙ্কর মিত্রকে ল্যাং দেওয়া অত সহজ নয়। সবই তো আটকে আছে চাকরির জন্য। হয়ে যাবে। বিকাশ তালুকদার তো বললেন পরীক্ষা ভালোই হয়েছে। তবে ওরাল মানে জিকে আর ফিজিক্যাল টেস্টে কি করবি সেটা তোর উপরেই নির্ভর করছে। গুরু, ও নিয়ে তুমি ভেবো না। ফিজিক্যাল, জিকে আর আইকিউতে আমাকে আটকানো শক্ত হবে। আর একান্ত যদি আটকে যায় তাহলে ফস করে আমিও একটা প্রশ্ন করে বসবো যে রাবণের মাস্তুতো বোনের নাম কি ছিল। আর একবার যদি বলে দেয় সুপর্ণখা, যা প্যাক দেবো না, ইন্টারভিউ নেওয়া ছেড়েই ছুট লাগবে রামায়ণ খুঁজতে। তুই তা পারিস, সেজন্যই আমার ডাউট আছে তো চাকরি কোনোদিনও হবে কি না। চাকরি করতে গেলে একটু ওবিডিয়েন্ট হতে হয়, অত ইম্পার্টিনেন্ট হলে চলে না। তোলো, তোমার রাধার বাঁশি বাজছে। শ্রীকৃষ্ণের বাঁশিকেও হার মানিয়ে দিল কা। নীল খবরের কাগজ উল্টাচ্ছিল। তুই তোল। হ্যালো, আর
দীপু হ্যালো বলে নীলের হাতে চালান করে দিল। কি হলো? শান্তিতে একটু খবরের কাগজও পড়তে দিবি না? শান্তি আসছে, কথা বলো। হ্যাঁ বিকাশবাবু, এত সকালে কি সংবাদ? হ্যাঁ, না, এখনো সংবাদপত্রের প্রথম পাতাতেই আছি। আপনার বংশদন্তটি এত বকবক করছে যে কাগজ পড়াটা এবার থেকে ছেড়েই দেবো ভাবছি। দিন দিন, আরো আশকারা দিন। কি যেন বেশি আশকারা পেলে কোথায় উঠে আসে। হ্যাঁ, শুনুন মশাই, নামান নামান, ওকে একদিন নামান, নইলে আপনাকেই। আসছি বলেই ফোনটা কেটে গেল। খবরের একটা কাগজে চোখ বোলাতে বোলাতে দীপু বলল যে কার মুখ দেখে আজকে উঠেছি বলো তো? কেন? আর যারই মুখ দেখে উঠি না কেন, তুই এসব কুসংস্কারগুলো এখনো ছাড়তে পারলি না? দেখো গুরু, আমি তোমার মতো এখনও অত বিজ্ঞান মনস্ক নাস্তিক হতে পারিনি। সকালে ঘুম ভাঙার পর ঠিক চোখের সামনেই দেখি দেওয়াল, আর সেখানে রামকৃষ্ণদেবের একটি ছবি রয়েছে। রোজ তাকে দেখেই বিছানা ছাড়ি। আমি এখনও বেরোবার সময় কেউ হাঁচলে চেয়ারের পেছনে ঠকিয়ে তারপর বের হই। শুধুমাত্র গুতোয় না বললে নয়, আমি সবসময় ঈশ্বর মানি। আমি মনে করি এমন একজন ভগবান রয়েছে, তিনি সব কিছুরই নিয়ন্ত্রক। এমন একজন আছে যাকে ডাকলে মনোবল পাওয়া যায়, হতাশার দিনে আশা রাখতে পারি। কিন্তু বিশ্বাস করো গুরু, খুব বিপদে পড়লে ভগবানকে ডাকলে যতটা বিশ্বাস এবং যতটা জোর পাই, তোমার কোনো বৈজ্ঞানিকদের ডাকলে ততটা কিন্তু ভরসা আসে না, মনের কোনো জোরও পাই না। আসলে মনের জোরটাই তো সব কিছু, সেটাই ভগবান নামক অদেখা ভদ্রলোকটি যোগান দিয়ে থাকেন। আমার কিন্তু এত সকালেই মাথা ধরে যাচ্ছে। তুই কি আরম্ভ করলি বলতো? তোকে আমি কোনোদিনও কি বলেছি তুই ঈশ্বর না মেনে নাস্তিক হ? তোকে আমি কোনোদিনও বলেছি যে ভূত পেতে বিশ্বাস করিস না? একটা কথা শোন, যুক্তি দিয়ে ঈশ্বর বিশ্বাস থেকে কাউকেই সরিয়ে আনা যায় না, যেমন যুক্তি দিয়ে ভূতের ভয় তাড়ানো যায় না। ভালোই তো, তুই যদি কোনো ঐশ্বরিক শক্তির উপরে ভরসা এবং বিশ্বাস রাখতে পারিস, ভরং টরং না করে, তাহলে সেটাকেই অবলম্বন করে এগিয়ে যা। এতে তোর তো ক্ষতি হবে না। তবে ঈশ্বরকে মানা আর কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া কিন্তু একই জিনিস না। হ্যাঁ, কি যেন বলছিলি? কার মুখ দেখে উঠেছিলাম? আমার চোখের সামনে একটা গড়াধীন জানালা থাকে। ঘুম ভাঙতেই দেখতে পাই একটা নিম গাছ ঝাঁপিয়ে এসে ঘরে ঢুকতে চাইছে। তার ডালে বসে অনেকগুলো পাখি কিচিরমিচির করছে। প্রতিদিনের মতো আজকেও ওই একই দৃশ্য দেখেই ঘুম ভেঙেছে, এবং যতদিন ওই নিম গাছ ওখানে থাকবে ততদিন ওই একই দৃশ্য দেখে আমার ঘুমটা ভাঙবে। গুরু, লম্বা চওড়া ডায়লগ ছাড়তে তুমিও কিন্তু মাইরি কম যাও না, অন্তত আমার থেকে তো নয়। হতে পারে, তবে আমার একটাই বক্তব্য, অন্ধের মতো কখনো কোনো কুসংস্কার মানিস না, তাতে তোর ক্ষতি ছাড়া ভালো তো হবেই না। নীলের কথা শেষ হতে না হতেই লাত খাওয়া ঘেউ কুত্তার আওয়াজের মতো ডোরবেলটা বেজে উঠল। দীপু অনেকবার বলেছে ওই বেলটা হটিয়ে দিতে। ওই রকম ডোরবেল কোনো ভদ্রবাড়িতে বাজতে থাকলে সেই বাড়ির মালিকের মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে আগন্তুকের কিঞ্চিত সন্দেহ থেকেই যাবে। দীপু একদিন নিজের কানেই একজনকে বলতে শুনেছে, ব্যানার্জি সাহেব বোধহয় মক্কেল কাটাবার জন্যই ওই রকম বেল লাগিয়ে রেখেছেন। নীলও কিছু বলেনি এবং দীপুও বোঝাতে চায়নি যে বাড়িতে কুত্তার ডাকের বেলে লাগানোটার উদ্দেশ্য কি। যাও, কুত্তা ডেকেছে, তা ডেকে নিয়ে আসবো নাকি তুমি যাবে? এই বয়সে তো গ্যাট মেরে বসে থাকার ধান্দা করিস না, মুটিয়ে গেলে পুলিশের চাকরিটা ফসকে যাবে। দীপু উঠে পড়ল, দরজার কাছে গিয়ে ঘাড় ফিরিয়ে বলল, সুকুমার রায়ের তোমার সেই কবিতাটা মনে আছে? কোনটা? খুড়োর কল বলেই ও হনহন করে বেরিয়ে গেল। নীল একা একাই হেসে উঠল। মিনিট তিনেকের মধ্যে দীপু ফিরে এলো, সঙ্গে একজন মহিলা। নীল একবার মুখ তুলে মহিলাকে দেখল। বয়স ওই 30-32-এর মধ্যেই। গায়ের রংটা বেশ উজ্জ্বল, মুখশ্রীও বেশ পরিষ্কার, তবে গড়নটা একটু মোটার দিকে। মোটা না বলে বরঞ্চ স্বাস্থ্যবতী বলা যেতে পারে। চোখে সরু সোনালি ফ্রেমের চশমা, কিন্তু বাইফোকাল নয়, আর পরনে কাপড়টি মোটামুটি দামি। পায়ের স্যান্ডেলটিও বেশ দামি বলেই মনে হলো। আর কাঁধে রয়েছে একটা লেডিস ব্যাগ, আর হাতে লেডিস ছাতা। মহিলা এসে দাঁড়িয়েছিলেন দরজার মুখে। ঘরে ঢুকতে ইতস্তত করার কারণ একটাই, সেটা বুঝতে পেরে নীল বলল, আমাদের জুতো, ভিজে ছাতা, এগুলো সবই নিচেই রেখে আসা হয়, আপনি আর কি করবেন? দীপু ঠিক বুঝতে পারেনি। ঠিক আছে, আপনি দরজার কাছেই রাখুন, ছাতাটাও ভিজে গেছে দেখছি। মহিলা লজ্জিত মুখে বলল, হঠাৎই বৃষ্টিটা এসে গেল। ঠিক আছে ঠিক আছে, বৃষ্টির দিনে বৃষ্টি তো একটু হবেই। দিন, ছাতাটা আমার হাতে দিন, আর চটিটা ওইখানেই খুলে আসুন।
দীপু এসে পেছনে দাঁড়িয়েছিল। ওর হাতে ছাতা তুলে দিয়ে মহিলা ঘরে এসে দাঁড়াতেই নীল সামনের সোফায় ওকে বসতে বলল। আপনি প্রার্থনা কর। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে আপনাকে ফোন করেছিলাম আজ। আগে একটু চা খান, কিছু তো ভিজেছেন, তারপরে সব শুনছি। প্রবলেমের কথা সকালে কিছু একটা বলেছিলেন বটে। দিনুর শরীর খারাপ থাকার জন্য আতিথেয়র বন্দোবস্তটা দীপুকেই সারতে হচ্ছে। মাঝে মধ্যে নীলকেও হাত লাগাতে হয়। দীপু ছাতা মেলে সোজা রান্নাঘরের দিকে চলে গেল। ইদানিং একটি রান্নার মেয়েকে রাখা হয়েছে। নীলের মা গত হবার পর এবং দিনু তার বৃদ্ধ ও অসুস্থ হয়ে পড়বার জন্য রান্না কাম গেরস্থের কাজের জন্য দিনুদা একটি মেয়েকে নিয়ে এসেছে। অল্প বয়সেই বিধবা হয়েছে। সে সুন্দরবন অঞ্চলের মেয়ে। ওর স্বামীকে নাকি বাঘে তুলে নিয়ে গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। অতঃপর তার পাড়াদুতো সম্পর্কের দিনু কাকা তাকে নীলের বাড়িতে এনে তোলে। মেয়েটির নাম পদ্ম, খুবই কাজের মেয়ে। বয়সে ওই 30 থেকে 35, তবে দেখলে 40 মনে হতে পারে। পদ্মকে 4-5 কাপ চায়ের ফরমাশ করে ও দোতলায় চলে এলো। প্রার্থনা তখন নীলের সঙ্গে কথা বলছে। আচ্ছা প্রার্থনা দেবী, চা আসার আগে আমি আপনার সম্বন্ধে কিছু কথা জিজ্ঞাসা করে নিই। আপনি আসছেন কোত্থেকে বললেন? আমি থাকি কসবা ছাড়িয়ে কায়স্থ পাড়ায়। যদিও আমি কায়স্থ, কিন্তু কায়স্থ পাড়ায় বর্তমানে কায়স্থের সংখ্যা খুবই কম। নীল বুঝল যে মেয়েটি একটু রসিক ধরনের। দীপু এসে বসতেই নীল বলল, চা বলেছিস? পদ্ম নিয়ে আসছে, এক্ষুনি এসে পড়বে। প্রার্থনার কথা জেদ টেনে নীল আবার বলল, ঠিকই বলেছেন, সারা কলকাতার অবস্থা একই রকম। আগে জেলে পাড়ায় জেলেরা থাকতো, কিন্তু কলকাতার জেলেদের কোনোদিনও কোনো কাজ নেই। অতএব জেলে পাড়ার এখন অন্যরা জাকিয়ে বসেছে। মুচিপাড়াতেই খুঁজে দেখুন না কটা মুচি পান। কলুটলায় কি 2-1 কলুও পাবেন? আগে কলকাতার ছিল শুধু বাঙালিদের, এখন সেটা যে ঠিক কোন প্রভিন্সের লোকেদের সেটা বলাটাই মুশকিল। যাই হোক, আপনি থাকেন কায়স্থ পাড়ায়, ঠিক কোন জায়গায়? পি মজুমদার স্ট্রিটে। ওটা আমার মেসোমশাইয়ের পৈতৃক বাড়ি। মেসোমশাইয়ের বাবা ওখানে যখন বাড়ি করেন, শুনেছি তখন ওটা একেবারে ওই সাপখোপে ভরা জঙ্গল। ওখানে লাইট এসেছে অনেক পরে। এখন অবশ্য টেলিফোনটা কিছুই নয়, তবে বাড়িটা গোড়া থেকেই বিশাল, 2 মহলা বলতে পারেন। নীল একটা সিগারেট ধরালো। প্রথম ধোয়া ছেড়ে প্রার্থনার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আমার কথা আপনাকে বলল কে? আমি তো এত ফেমাস হইনি যে সর্বত্র আমার নামেই সকলে আমাকে চিনবে। কার কাছে শুনলেন আমার কথা? তার আগে বলি, আমি নিরুপমা গার্লস হাই স্কুলের একজন শিক্ষয়িত্রী। ওখানেই আমার একজন কো টিচার মিস ইন্দ্রাণী মুখোপাধ্যায়, সেই আপনার রেফারেন্স দিলেন। ইন্দ্রাণী মুখোপাধ্যায়? তিনি কে? তাকে তো আমি ঠিক চিনি না। আপনার পরিচিত নন, তবে ওর এক সম্পর্কিত দিদির সঙ্গে আপনার হয়তো কখনো পরিচয় হয়েছিল, সেই সুবাদেই। আর আমি সেসব কথা ইন্দ্রাণীর কাছেই জেনেছি। দেখুন, সারা জীবনে কাজে অকাজে বহু মহিলার সঙ্গেই আমার আলাপ হয়েছে, কিন্তু আপনি কার কথা বলছেন? ইন্দ্রাণীর মাস্তুতো না পিস্তুতো দিদি হবে সেটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে থাকতেন রানীগঞ্জে। রানীগঞ্জের ইন্দ্রাণী দেবীর মাস্তুতো বোনের নাম কি নন্দিনী লাহিড়ী? তাহলে নন্দিনী লাহিড়ীকে আপনি চিনতে পেরেছেন। আপনার মুখ দেখে আমার তাই মনে হলো। আজ থেকে 10 বছর আগে একবার রানীগঞ্জ যেতে হয়েছিল একটা তদন্তেরই কাজে। ওইখানেই একজন মহিলার সঙ্গে আমার আলাপ হয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপর কি হলো বলুন? নন্দিনী দেবী কি কোনো প্রবলেমে পড়েছেন? না, এখানে নন্দিনী দেবীর কোনো ঘটনাই নেই। ইন্দ্রাণীর মুখে শুনেছিলাম নন্দিনী দি নাকি জার্মানিতে বিয়ে করে চলে গিয়েছিলেন। গিয়েছিলেন বলছেন কেন? বলুন গেছেন। খুবই স্যাড। কেন স্যাড কেন? আপনি বোধহয় জানেন না, বিয়ের 11 বছর পরই ফ্যাক্টরির একটা অ্যাক্সিডেন্টে ওনার স্বামী মারা যান। ওদের কোনো ইস্যুও তো ছিল না। কোম্পানি ওকে কম্পেনশন ছাড়াও একটা চাকরি দেয়। প্রায় বছর 2 সেই চাকরিটা করার পর নন্দিনীদি কলকাতায় সেই কোম্পানির একটা ব্রাঞ্চে জয়েন করেন। আছেন তো কোম্পানির দেওয়া ওই ফ্ল্যাটেই। আপনি ওর সম্বন্ধে এত খবর রাখেন? আপনার বান্ধবী নাকি? আমার বান্ধবীর দিদি। আমার সঙ্গে ওর আলাপও আছে। ওনাকে আমার খুব ভালো লাগে। তাছাড়া ইন্দ্রাণী ওর সম্বন্ধে এত গল্প করে, কি বলবো।
এই তো আপনি বললেন আপনি যা বলবেন তার সঙ্গে নন্দিনী বা ইন্দ্রাণীর কোনো সম্পর্ক নেই। আমার স্বভাবটাই ওই রকম। এক কথা শুরু করে কিছুতেই খেই ধরে রাখতে না পেরে অন্য জায়গায় ঘোরাফেরা করি। সরি, এবার আমার কথা শুনুন। আগেই বলেছি আমি একজন স্কুল মিস্ট্রেস। অতি ছোট বয়সেই আমার মা বাবা মারা যান। আমার এক সম্পর্কিত মাসিমা আছেন, সুচরিতা বিশ্বাস। উনি আমাকে ছোট থেকে মানুষ করেছেন, লেখাপড়াও শিখিয়েছেন। আপনার মেসোমশাইয়ের নামটা কি? রামানুজ বিশ্বাস। কায়স্থপাড়ার বাড়িটা কি ওনারই পিতৃদেবের? আগে হ্যাঁ, প্রায় 6 মাস হলো আমার মেসোমশাই মারা গেছেন। কত বয়স হয়েছিল? তা ধরুন ওই 68-69 তো হবেই। তারপর? হ্যাঁ, তারপরেই ঘটনাটা নিয়ে আপনার কাছে আসা। তার পরের ঘটনা মানে জটিল কিছু? সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন। এই তো দিন 5 আগে প্রাথমিক শোকটা একটু কমলে আমি আর মাসিমা মেশোর জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে রাখছিলাম। হঠাৎই গদির কোণা তুলতেই একটা খাম পেলাম। কিসের খাম? মাসিমাও জানতেন না বা আগেও দেখেননি সেই খাম। খামটা পাবার পর আমরা দুজনেই বেশ কৌতূহলী হয়ে পড়েছিলাম একটাই কারণে, খামের ওপর আমার আর মাসিমার নাম লেখা, আর মুখটা বেশ ভালো করেই বন্ধ করা ছিল। তো স্বাভাবিকভাবেই আমরা দুজনের নাম থাকাতে চিঠিটা খুলে ফেলেছিলাম এবং এবং মাত্র কটা কথাই লেখা ছিল চিঠিতে। মেসোমশাইয়ের হাতের লেখা আমাদের খুব ভালো করেই চেনা। উনি আমাকে আর মাসিকে উদ্দেশ্য করে লিখে গেছেন, আমি চললাম, যেতে হচ্ছে, আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমার মৃত্যুর জন্য দায়ী সমরেন্দ্র, পারো তো অনুসন্ধান করো, ইতি তোমাদের রামানুজ বিশ্বাস। চিঠিটা সঙ্গে এনেছেন? আগে হ্যাঁ, এই যে। নীল ভালো করেই চিঠিটা পড়ল, উল্টোপাল্টা দেখল। একটা সাধারণ কাগজে লেখা, কালিটা কালো রঙের। ফেরত দিতে দিতে বলল, এর একটা জেরক্স কপি আমি রাখবো। হ্যাঁ নিশ্চয়ই, আমি করিয়ে দেব। চিঠিটা পেয়েছেন কবে বললেন? 5 দিন আগে। অথচ আপনার মেসোমশাই রামানুজ বিশ্বাস মারা গেছেন 6 মাস আগে। হ্যাঁ তাই। নর্মাল ডেথ অথবা অসুখ বিসুখ অথবা? এটাই এখন বড় প্রশ্ন। মেসোমশাই খুব ভুগছিলেন, ওনার 2টো কিডনি প্রায় ড্যামেজ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন ডায়ালিসিস করতে, কিন্তু তার জন্যে কয়েক লক্ষ টাকা দরকার। টাকার জন্যে সব রকম চেষ্টা যখন চলছিল, সেই সময় উনি মারা গেলেন। ডাক্তার কি বলেছিলেন? নর্মাল ডেথ? হ্যাঁ, উনি সেইভাবেই সার্টিফিকেট দিয়েছিলেন। কিছু মনে করবেন না প্রার্থনা দেবী, আপনার মেসোমশাইয়ের একটা সাংসারিক আউটলাইন পেলে ভালো হতো। সাংসারিক আউটলাইন মানে? উনি কি করতেন আর ওনার পরিবারে কে কে আছেন? ইদানিং উনি আর কিছুই করতে পারতেন না। যত না বয়সের ধকল, তার থেকেও বেশি এই শারীরিক অসুস্থতা আর অর্থচিন্তা। চিকিৎসার খরচের জন্য অর্থচিন্তা? সে তো আছেই। আসলে এককালে উনি অনেক টাকা রোজগার করেছেন। তাছাড়া বাঁকুড়ায় ওনার বেশ কয়েক কাঠা জমি, বিশাল বাগান সমেত বসতবাড়িও ছিল। সেগুলো দেখাশোনা করার লোকের তো বড্ড অভাব ছিল, তাই উনি বিক্রির ব্যবস্থা করেছিলেন। চিকিৎসার খরচ ছিল প্রায় কয়েক লক্ষ টাকা, সেটাও বিক্রির অন্যতম কারণ। কিন্তু নীল প্রার্থনার দিকে তাকালো। সে কিছু একটা বলতে কেউ যেন বলতে পারছে না। কিন্তুটা কিসের? খুলে বলুন তো, নইলে বুঝবই বা কিভাবে যে আপনার প্রবলেমটা কি। একটা মস্ত বড় প্রতারণার ঘটনা ঘটে গেছে আমাদেরকে নিয়ে। সেই প্রতারণায় আমার মাসি তো প্রায় নিঃস্ব, মেশো মরে বেঁচেই গেছেন। আমি আপনাকে সব তো গুছিয়ে বলতে পারবো না। আপনি যদি দয়া করে একবার আমাদের বাড়িতে আসেন, মাসিমারও তাই ইচ্ছে। এর আগে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন। আপনি তো বরাবরই মাসি মেশোর কাছেই থাকতেন। হ্যাঁ, তবে ইদানিং মানে মেশো মারা যাবার কিছুদিন আগে থেকে আমি হস্টেলেই থাকতাম। কেন? কোনো অসুবিধে ছিল? না, এমনি। বলবেন না, ঠিক আছে। তা মাসির ছেলে মেয়েরা কোথায় থাকে? উনি নিঃসন্তান। সরি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো অবিবাহিতা। হ্যাঁ। সেটা কি মাসি মেশোর জন্যই? খানিকটা তো বটেই। আপত্তি থাকলে উত্তর দিতে হবে না। এনি অ্যাফেয়ার্স? এক একজনের ভাগ্যে প্রজাপতি বন্ধন থাকে না, আমারটাও সেই রকমই।
তাছাড়া প্রেম করার সুযোগ আর সৌভাগ্য কোনোটাই আমার জীবনে আসেনি। আপনি কিভাবে আপনার সম্পর্কিত মাসির সঙ্গে যুক্ত হলেন? আগেই বলেছি, আমি খুব গরিব ঘরের মেয়ে ছিলাম। ছোটবেলায় আমার মা বাবা মারা যান। বাবা মারা যাবার পর মা আমাকে নিয়ে উঠেছিলেন মামার বাড়ি। মামার বাড়ি কোথায়? ওই বাঁকুড়ায়। যা বলছিলাম, আমার মামা একটু আধটু নজর রাখলেও আমার মামিমা আমাদের থাকাটা খুব একটা পছন্দ করতেন না। অবশ্য ওদের দোষ দিয়েও লাভ নেই। আমার মামার 4 মেয়ে, আর তখন সবাই বেশ বড়সড়। ওই অবস্থায় আরও একটি মেয়ের দায়িত্ব এসে পড়া, নানা দুশ্চিন্তার মনোকষ্টে মা ভেতরে ভেতরে একেবারে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ওনার টিবি ধরা পড়েছিল। ফলে তিনি আমাকে আর কাছে না রেখে মাসি মানে মায়ের বান্ধবী সুচরিতা মাসির হাতে তুলে দেন। এক সেকেন্ড, সুচরিতা দেবী কি তখন বিবাহিতা? না, বাঁকুড়াতে মাসির বাপের বাড়ি। মাসিরও একটা প্রিলাভ হিস্ট্রি আছে। অতি ছোটবেলায় উনি এক শিডিউল কাস্টের ছেলেকে ভালোবাসতেন, কিন্তু ওর বাবা মা সেটা মেনে নেননি। সুচরিতা মাসি বাবাকে অপমান করেননি, কিন্তু ঠিক করেছিলেন বিয়ে উনি আর করবেন না। অর্থাৎ বিয়ের আগে উনি আপনার লালন পালনের ভার নিয়েছিলেন? হ্যাঁ, এর কিছুদিন পর আমার মা মারা যান। ফলে মামার আশ্রয় ছেড়ে আমি সুচরিতা মাসির কাছেই মানুষ হতে থাকি। পড়াশোনা, স্কুল কলেজ সবই ওই মাসির দৌলতে। তাহলে রামানুজ বিশ্বাস, ওনার সঙ্গে মাসির বিয়ে হলো কবে? আমার তখন ওই 10-12 বছর বয়স। তখন আমি স্কুলে পড়ি। রামানুজবাবু সম্বন্ধে কিছু বলুন, অর্থাৎ যা জানেন। মেসোমশাই সম্বন্ধে যা কিছু শোনার সবই মাসির কাছে। এখান থেকে বিএসসি পাশ করার পর উনি চলে যান জার্মানি। ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বেশ কিছু বছর এক নাগাড়েই চাকরি করেছিলেন। তারপর কি খেয়াল হলো উনি ফিরে আসেন দেশের বাড়ি। এখানেই মাসির সঙ্গে যোগাযোগ হয়, আর মাসিকে উনি বিয়ের প্রস্তাব দেন, এবং মাসি তখন আমার কথা তোলেন, আর আমাকে সমেত মেসো মাসিকে বিয়ে করেন। রামানুজ বিশ্বাস লোক কেমন ছিলেন? সৎ এবং ভালো মানুষ। কারো ক্ষতি করার কথা উনি চিন্তাও করতেন না। মানুষকে খুব বিশ্বাস করতেন, আর মাসিকে আর আমাকে খুব ভালোবাসতেন। আরও ভালোবাসতেন বোধহয় ওনাদের কোনো সন্তান হয়নি বলে। তা আপনার মেসোমশাই আপনার বিয়ের কোনো চেষ্টাই করেননি? হ্যাঁ, করেছিলেন। আসলে বিয়েটা বোধহয় আমার আর করা হয়ে উঠল না। মাসি মেশোর কোনো দোষ নেই এতে। আর একটা ব্যাপার আপনাকে বলতে ভুলে গেছি। কি? অমন লম্বা চওড়া দশাসই মানুষ, চারিত্রিক নানা গুণের জন্যই উনি আমার শ্রদ্ধার পাত্র। তবু একটা ব্যাপারে আমি মেশোকে ঠিক বুঝতাম না। কি ব্যাপারে? কোনো একটা ব্যাপার উনি আমাদের কাছে লুকিয়ে রাখতেন। আপনার মাসির কাছে পর্যন্ত? ঠিক বুঝি না, কিন্তু সেটাই মনে হয়। ব্যাপারটা কি আন্দাজ করতে পারেন? আর সেই গোপন কারণেই কিনা জানি না, মেসোমশাই সর্বদা কোনো এক অলীক আতঙ্কে ভুগতেন। মাঝে মাঝে ঘুমের ঘোরে উনি বলতেন, দেখে নিও সু, সে একদিন আসবেই। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিতে। কে আসবে বা কে আসতে পারে এর কারণ আপনারা জিজ্ঞাসা করেননি? করেছি, কিন্তু উনি আকাশ থেকে পড়তেন আর হেসে হেসে বলতেন, ঘুমের ঘোরে কি বলেছি তা কি আর মনে আছে? তারপর হাসতে হাসতে সবটা উড়িয়ে দিতেন, আর কিছুই বলতেন না। নীল একটা সিগারেট ধরালো, একবার তাকালো দীপুর দিকে অর্থপূর্ণ দৃষ্টি নিয়ে। দীপুও গভীর মনোযোগ দিয়ে প্রার্থনার কথা শুনছিল। নীলের তাকানোর অর্থ কিন্তু দীপুর জানা। তুমি তো চাতকের অধম হয়ে গেলে, এর মধ্যেই আবার চাচাতক হয়ে উঠলে। কপট রাগে নীল বলল, না পারিস তো বলেই দে, আমি নিজে করে আনছি, কিন্তু কোনো মতে খোটা দিবি না। তোমার এতটা রাগ কিন্তু আগে ছিল না, ধুমধারাক্কা অভিমান। যা সত্যি আমি সেটাই বলেছি। সত্যিকে অস্বীকার করতে তো আর দোষ নেই, আবার সত্যি কথা শুনলে চট করে রেগেও যেতে নেই। তুমি মায়েরই বুড়ো হয়ে যাচ্ছ। নীল তাকালো প্রার্থনার দিকে, তার মুখে হালকা হাসির প্রলেপ। দেখেছেন ম্যাডাম, দিনুদা অসুস্থ, তাই বাবুর কীরকম ঠেস দেওয়া কথা। মাত্র কয়েক বছরের মধ্যে পায়া ভারী হয়ে হাতির পা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি করে আনছি। আপনাদের আপত্তি না থাকলে এসব তো আমাদের কাজ, আমার কোনো অসুবিধে হবে না। নো ম্যাডাম,
আমি কোনো মতেই আপনাকে হেসেলে ঢুকতে দেব না। তাছাড়া আপনি একজন আমাদের মক্কেল, মক্কেলকে চা দিয়ে আপ্যায়ন করতে হয়। আপনি বসুন, আমি করে আনছি। তাছাড়া পদ্ম আছে, নো প্রবলেম। দীপু বেরিয়ে গেল। ও চলে যেতেই নীল প্রশ্ন করল, অসুখে ভুগে আপনার মেসো মারা গেলেন, তবে উনি কেন বলছেন? ও বাই দ্য ওয়ে, হু ইজ সমরেন্দ্র? মানে যাকে উনি ওনার মৃত্যুর জন্য দায়ী করে গেছেন। হু ইজ সমরেন্দ্র সেটা আমি ঠিক বলতে পারবো না, হয়তো মাসি বলতে পারবেন। তবে তবে প্রায় বছরখানেক আগে থেকে লোকটা আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করে। এতদিন ধরে একজন লোক আপনাদের বাড়িতে রেগুলারই যাতায়াত করেছেন, সেটার খবর আপনি রাখেন না? আমার মেসোমশাইয়ের শেষের দিকে ঘরকুনো হয়ে গেলেও উনি কিন্তু চিরদিনই আমি জ্ঞানত ওনাকে দেখেছি খুব আমোদে, খুব মিশুকে একজন মানুষ। ফলে অনেকেই ওনার কাছে যাতায়াত করতেন, তাই সবার খবর তো রাখাটা সম্ভব নয়। বুঝলাম। এখন বলুন তো ঠিক কোন প্রবলেম নিয়ে আপনি আমার কাছে এসেছেন? আমার মেসোর মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে কিনা, কেন মেসো সমরেন্দ্রকে দায়ী করে গিয়েছিলেন, বাঁকুড়ার জমি বাড়ি বিক্রির মধ্যে ঘটে গেছে এক বিরাট ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটা আসলে কি, কে করেছে এই ষড়যন্ত্র, আর কার জন্যে সুচরিতা বিশ্বাস আজ নিঃস্ব। সিগারেটটা অ্যাস্ট্রেতে নেভাতে নেভাতে নীল বলল, কিন্তু জমি বিক্রির রহস্যটা কি সেটাই তো জানালেন না, সেটাই বলুন। ওই ব্যাপারে সবকিছু আপনাকে মাসিমা জানাবেন, কারণ আমি নিজেও সবকিছু বুঝে উঠতে পারিনি। সবকিছু আমাকে একটা গোলক ধাঁধায় ফেলে দিয়েছে। বলে নীল থামতেই দরজায় পদশব্দ। মুখ ঘুরিয়ে দেখল দীপু ঘরে চায়ের ট্রে নিয়ে ঢুকেছে। নীরবে একটা কাপ তুলে নিয়ে চুমুক দিল। এবারেও বলল না যে চাটা ভালো হয়েছে না খারাপ। আবার একটা সিগারেট ধরালো। এক মুখ ধোয়া ছাড়তে ছাড়তে প্রার্থনার দিকে তাকিয়ে বলল, বেশ, আপনি যখন চাইছেন তো আই ক্যান হেল্প ইউ। আপনার প্রশ্নের উত্তর খুঁজে বার করার চেষ্টা করব, কিন্তু আরও অনেক কিছু যে রয়ে গেছে জানার জন্য, আর সেগুলো না জানলে আপনার কোনো প্রশ্নেরই তো উত্তর দেওয়া যাবে না। আপনি আমার বাড়ি চলুন, সেই জন্যই আপনার কাছে আসা। ফোনে তো আর বলা যায় না যে আপনি আমার বাড়িতে চলে আসুন। আপনার মামা বাড়িতে যেতে হবে, আপনার মাসি সুচরিতা দেবীর সঙ্গেও কথা বলতে হবে। ওনাকে বলবেন বাড়ি এবং জমি রহস্য আমায় টানছে। কবে যাবেন বলুন? আপনার তো আবার স্কুল আছে। এখন কি হোস্টেলেই থাকছেন? না, মেসো মারা যাবার পর মাসি তো বড় একা, তাই। ওয়েল, আপনার স্কুল ছুটি কি বারে? আমাদের 5 days a week ছুটি, শনি আর রবি। তাহলে সামনের শনিবারই আমরা আসছি। আপনার বাড়ির ঠিকানাটা রেখেছেন? বলে ও একটা ছোট প্যাড আর কলমটা এগিয়ে দেয়। ঠিকানা লিখতে লিখতে প্রার্থনা জিজ্ঞাসা করে যে আপনার ফিসটা। বলবো, এই ব্যাপারে আমি খুবই প্রফেশনাল। ঠিকমতো টাকা না পেলে ঠিকমতো কাজ হয় না, এটাই আমার বিশ্বাস। ওয়েল, তাহলে শনিবারই দেখা হবে। প্রার্থনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দীপু পড়ল নীলকে নিয়ে। আচ্ছা গুরু, তুমি তো ছুপা রুস্তম হয়ে গেলে। মুখে হাসি এবং কোচকানো ভ্রু তুলে নীল জিজ্ঞাসা করল, তোর সেই রক ল্যাঙ্গুয়েজগুলো এখনো ছাড়তে পারলি না? ছুপা রুস্তম মানে? মানেটা সোজা। এক একজন আছে যাদের ওপর থেকে দেখলে বোঝা যায় না যে ভেতরে কতটা দাগি। হোয়াট ডু ইউ মিন? আমি তো জানতাম তুমি নিপাট ভালো মানুষ, অ্যাটলিস্ট মেয়েদের ব্যাপারে। মেয়েদের ব্যাপারে আমি কিন্তু এখনো নিষ্কলঙ্ক পুরুষ, এটা আমার ব্যক্তিগত অহংকার। আবার রাখছো কেন? তুমি যে নিষ্কলঙ্ক সেটা আমার থেকে বেশি আর কেউই জানে না। আমি সে কথা বলিনি। আমার মানে অনেক দিন নিজেকে জিজ্ঞাসা করেছি, আমার গুরু এত সুন্দর সুপুরুষ, এত নির্মল চরিত্রের মানুষ, তার জীবনটা অধুরা রয়ে গেল কেন? কেন সে জীবনে কোনো প্রেম করল না? কেন সে বিয়ের ধারের কাছেও গেল না? তা কি উত্তর পেলি? আজকে পেলাম, মানে আন্দাজ করলাম। আন্দাজ করলি? কি আন্দাজ করলি? कहीं गहरा चोट लगा है मेरा गुरु का दिल में। কিভাবে? সত্যি জবাব দেবে নন্দিনী লাহিড়িটাকে? সামান্য উস্কুসুনি নীলের মনে। নাম শুনে মনে হচ্ছে তিনি কোনো মহিলা। নন্দিনী লাহিড়ি যে কোনো পুরুষের নাম নয় সেটা লেখাপড়া না জানা লোকও বলে দেবে, কিন্তু তিনি কে সত্যি বলবে। কিন্তু আমাদের কাছে এক ভদ্র মহিলা এসেছিলেন তার ব্যক্তিগত দুটো প্রবলেম নিয়ে। জানি। এসে তিনি জানালেন তিনি কার রেফারেন্সে এসেছেন। এও সত্যি। প্রার্থনা এসে একজন মহিলার নাম করে। এক্সকিউজ মি, একজন নয় দুটি মহিলার নাম করে। ইয়েস, ইন্দ্রাণী আর নন্দিনী।
তা নন্দিনী তোকে খোঁচাচ্ছে কেন? বলেই একটা চার্মস ধরালো, তারপরে ফিক করে ধোয়া ওড়াতে ওড়াতে বলল, গুরু, দেখতে দেখতে বেশ কয়েক বছর তোমার সঙ্গে কাটিয়ে দিলাম, বেশ কিছু জটিল রহস্য নিয়ে তোমার সঙ্গেও কাটিয়েছি। এর অর্থ তদন্ত সম্বন্ধে কিছু আমার জ্ঞান হয়েছে। বলে যা, থামিস না। ইন্দ্রাণীর নাম শুনে তোমার মুখের রিয়াকশনটা ছিল স্বাভাবিক, বাট যেই মুহূর্তে ওই বিশেষ নাম প্রার্থনা উচ্চারণ করে ফেলল, বিশ্বাস করো গুরু, আমার কাছে কোনো সেন্সিটিভ মুভি ক্যামেরা থাকলে আমি তোমার মুখের ক্লোজ আপ নিতাম, এবং তুমি নিজেই বুঝতে পারতে যে কেন দীপু মিত্রের চোখে নীল ব্যানার্জিকে হঠাৎ অন্যরকম মনে হয়েছিল। তার উপর আরও আছে। কোনো উত্তর না দিয়ে নীলর বক্তব্য শুনে যাচ্ছিল। আরও আছে বলে থামতে নীল বলল, ইন্টারেস্টিং জায়গাতে এসে থামতে নেই, বলে যা। প্রার্থনার মুখে যেই মুহূর্তে খবর পাওয়া গেল যে নন্দিনী স্বামীর সঙ্গে বিলেতে ছিল, 11 বছরের মধ্যে তার স্বামীর মৃত্যু হয়, এবং সেখানে 2 বছর চাকরি করবার পর তিনি কলকাতায় উঠে এসেছেন তাদেরই ক্যালকাটার ব্রাঞ্চের অফিসে, তখনই কি হলো তখন? সেই মুহূর্তে তোমার মুখে কান্না হাসির দোল দোলানো অনুভূতিটা বেশ সুন্দরভাবে বয়ে গেল। যদিও মুহূর্তের মধ্যে আবার পরিচিত নীল ব্যানার্জি ফিরেও এসেছিল, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যে হারিয়ে যাওয়া নীল ব্যানার্জির অন্তর্যামী হতে চাই। কি লুকোচ্ছ গুরু? আমায় বলবে না? আমি তোমার আপন ভাই না হলেও তো তোমার ছায়া বলতে পারো, প্লিজ নীলদা। নীল বেশ অন্যমনস্ক হয়ে গিয়েছিল। দীপুর কথা শেষ হওয়ার পরেও সে কিছুক্ষণ চিন্তায়িত ও নীরবতায় স্থির হয়েছিল। তারপর ঠিক যে মুহূর্তে কিছু বলার জন্য ঠোঁট দুটোকে ফাঁক করেছে, সঙ্গে সঙ্গে ঘেউ কুত্তার চিৎকার। দীপুর আগে, এবং এই মুহূর্তে রাগটা একেবারেই জেনুইন। তড়াক করে ও এক লাফে উঠে বলল, বিকাশদার মাথা আজকে যদি না ফাটাই তাহলে আমার নামও দীপঙ্কর মিত্র নয়। আসার সময় পেল না? উনি আসবেন বলে আমাকে একটু আগেই ফোন করেছিলেন। তাছাড়া এত উন্মিত হওয়ারও কোনো কারণ নেই। যে কথাটা জানার মুহূর্তেই বিকাশবাবুর কলিং বেলটা বেজে ওঠে, সে কথাটা তোমাকে পরেও জানানো যেতে পারে, এবং পরে জানালেও তাতে কোনো ক্ষতিবৃদ্ধি নেই। আরও একটা কথা, বিকাশ তালুকদারের মাথা ফাটালে তোমার চাকরিটার কে তদারকি করে লাগাবে? হ্যাঁ না, আবার সেই খুড়োর কলের ম্যাজিক। বেশ বাবা, পরেই বলো। এখন তোমার কাছে বিকাশ তালুকদারই ইম্পর্ট্যান্ট ম্যান। যাই, ডেকে নিয়ে আসি। যেতে হলো না। ধুকতে ধুকতে গিয়ে দিনুদাই দরজা খুলে দিয়েছিল, এবং বিকাশ তালুকদার সোজা ওপরে। এটা নীলেরই হুকুম। কিছু কিছু মানুষের অবাধে যাতায়াতে নীলের দোতলার বসবার ঘরে রয়েছে, এবং তার মধ্যে বিকাশ তালুকদারও অন্যতম। সোফায় জাকাতে জাকাতে বিকাশ বললেন, আপনার ওই চামচেটাকে বলবেন আমার বড় চা তেষ্টা পেয়েছে। তা চামচেটা যদি... কেন জানি না অন্য সময় হলে দীপু এই সব কথা শোনবার পর বিকাশ তালুকদারকে নিয়ে ফুটবল খেলতো, কিন্তু আজ আর তেমন কিছু না বলে ও রান্নাঘরে চলে গেল। এবার বলুন তালুকদার সাহেব, আপনার জরুরি এবং ইন্টারেস্টিং ঘটনাটা কি? মিনিটখানে কিছু একটা ভেবে নিলেন তালুকদার, তারপর একটু গলা কাকারে দিয়েই শুরু করলেন। একটা ঘটনা ঘটেছে দিন 4 আগে। সবে দাড়ি কামিয়ে তৈরি হচ্ছি, এমন সময় এক মহিলা আমার সঙ্গে দেখা করতে এলেন। নাম বললেন বিদ্যা ঘোষ। দেখতে শুনতে মোটামুটি। বয়স ধরা যাক, মানে আন্দাজ করে বলছি, বয়স 35-36। মাথায় সিঁদুর আছে, মানে লুকোচুরি খেলা সিঁদুর নয় আর কি। এলেন খুবই নাটকীয়ভাবে। বললেন তিনি খুব বিপদে পড়েছেন। বিপদ কি? বলছে ওর ধারণায় ওকে এবং ওর স্বামীকে কেউ নাকি খুন করার চেষ্টা করছে। খুন করার চেষ্টা করেছেন এটা উনি বুঝলেন কেমন করে? কেউ নাকি রেগুলার ওদের দুজনকে অনুসরণ করে চলেছে। ব্যাস, অনুসরণ করা মানেই খুন করার চেষ্টা? তার হাতে নাকি একটা মোটা শাবল থাকে, এবং একদিন নাকি ওর স্বামী আততায়ীকে প্রায় হাতে নাতে ধরেই ফেলেছিল যখন আততায়ী তার শাবল তুলছিল। শাবল তোলা অবস্থায় তাকে দেখেছেন ওনার স্বামী। লোকটিকে? লোকটার মুখের ওপর নাকি একটা বাঘের মুখোশ ছিল, এবং কে কে করে চিৎকার করতেই সে নাকি পালিয়ে যায়। নীল সিগারেট ধরালো। দীপু অবশ্য এর আগে বিকাশ তালুকদারের কথা চলাকালীন ফিরে এসেছিল। তিনজনের হাতেই তখন গরম চায়ের কাপ। নিজের কাপে চুমুক দিতে গিয়ে দীপু থমকালো বিকাশ তালুকদারের শেষ কথা শুনে। তারপর চুমুক শেষ করে বলল, বিকাশদা, আপনার কাছে আসা মহিলা গুল মেরেছেন। কেন? সাবলতা যদি আততায়ী হয়, অর্থাৎ মহিলার স্বামীকে যদি তার খুন করার বাসনাই থেকে থাকে, তাহলে এই প্রসঙ্গে একটা ভাইটাল পয়েন্ট। তার মুখে বাঘের মুখোশ লাগানো ছিল,
অর্থাৎ তাকে চেনবার কোনো উপায়ই ছিল না। তাহলে কেন সে শাবল চালালো না? কেন মকা পেয়েও সে তার শিকারকে হত্যা করলো না? কি বলতে চাইছো তুমি দীপু? এরকম হয় না বিকাশদা। ওই মহিলা মিথ্যে কথা বলেছেন, অথবা স্টোরি তৈরি করেছেন বিশেষ কোনো কারণে। সেটা কি? সেটা তো আপনাদের বা নীলদার খুঁজে বার করবার কথা। অর্থাৎ আদবে কি মহিলা সত্যি কথা বলছেন, নাকি আপনার কাছে এসে ন্যাকা কান্না কেঁদে পুলিশের লক্ষ্যটা অন্যদিকে সরিয়ে দিতে চাইছেন, ভবিষ্যতের কোনো অপরাধের আগাম প্রস্তুতি হিসাবে? পুলিশের লক্ষ্য অন্যদিকে ঘোরাতে চাইছে এটা বলার মতো কি কোনো স্কোপ তৈরি হয়েছে? এমন কি হয় না বিকাশদা, মহিলা বা ওনার স্বামী আগে থেকেই কোনো প্রস্তুতি নিচ্ছেন, কোনো কিছুর গ্রাউন্ড তৈরি করছেন পুলিশকে আড়াল করে, পুলিশের কাছে নিজেদের বিপদ প্রতিপন্ন করার চেষ্টা ওই কারণেই, হয়তো কোনো অ্যালিবাই তৈরি করে রাখছেন। আপনার কি মনে হয় দীপুর ধারণা ঠিক? একেবারে উড়িয়ে দিতে পারছি না। জগতে এ ঘটনা নতুন নয়। অপরাধী নিজেকে সেফ সাইডে রাখার জন্য অনেক সময় পুলিশের কাছে এসে আষাঢ়ে গল্প ফাঁকতে থাকে। অবশ্য শেষ পর্যন্ত জিততে পারে না, কোনো না কোনো একটা ক্লু তো রয়েই যায়। তবে এক্ষেত্রে কি হতে পারে তার কোনো আন্দাজ আমার কাছে নেই। আচ্ছা মিস্টার তালুকদার, মিসেস বিদ্যা ঘোষ কি এমনই কোনো অভিজ্ঞতার কথা কি শুনিয়েছেন? ঠিক তেমন ভাবে নয়, তবে ওর ধারণা কেউ ওর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ওকে তাল বুঝে মারার জন্য। আপনি জিজ্ঞাসা করেননি পৃথিবীতে এত লোক থাকতে ওদেরকেই বা খুন করার চেষ্টা হচ্ছে কেন? করেছিলাম। ওর বক্তব্য ওদের নাকি অনেক জাত শত্রু রয়েছে, তারা সবাই ডেঞ্জারাস লোক, তারা স্বার্থের জন্য নাকি যখন তখন শাবল রামদা চালিয়ে দিতে পারে। ইদানিং নাকি ওদের হাতে নানান আগ্নেয়াস্ত্রও চলে এসেছে। মহিলা থাকেন কোথায়? টালা পার্কের দিকে। কাকে সন্দেহ হয় এমন কিছু জানিয়েছেন? ওই যে আগেই বললাম না, ঠিক চিনতে পারেনি। তা এরকম কতদিন হচ্ছে? মাস ছয়েক। তা হঠাৎ আপনার কাছে কেন? টালা পার্কের কাছে পাইকপাড়া রোয়ে আমার শ্বশুর বাড়ি। বিদ্যা ঘোষের সঙ্গে আমার স্ত্রীর কিছু মৌখিক আলাপ আছে, বাপের বাড়ির পাড়ার মেয়ে হিসেবেই সেটা। সেই জোরেই আমার কাছে আসা। কোনো অফিসিয়াল ডায়েরি নিয়েছেন নাকি? কোনো ঘটনাই তো ঘটেনি, কার ওপর বেস করে ডায়েরি হবে? কোথাও কোনো অপরাধ ঘটেনি, কেউ খুন হয়নি, কেউ কিডন্যাপ হয়নি, ইনফ্যাক্ট কারোর ওপর কোনো মার্ডারের অ্যাটেম্পটও হয়নি। নিলেও তো একজনের অনুমানের গল্প হবে, সেখানেও তো কোনো প্রমাণ নেই। একটা জেনারেল ডায়েরি নেওয়া যেতেই পারে, কিন্তু এর বেশি তো কিছু। মহিলার স্বামীর নাম কি? অমর ঘোষ। পেশা? জিজ্ঞেস করিনি। তা আপনি আমায় কি করতে বলছেন? বিকাশ তালুকদার এর কোনো তাৎক্ষণিক উত্তর দিতে পারলেন না। পকেট থেকে একটা টুথপিক বার করে এদাতদাত খোঁচালেন, তারপর মরিয়া হয়ে বললেন, দেখুন, অফিসিয়ালি কোনো ক্রাইম না ঘটলে তো আমাকে উদাসীন হয়েই থাকতে হবে। সেটাই আবার আমার মিসেস একদমই বরদাস্ত করবেন না। তিনি অলরেডি আমাকে খোঁচাতে আরম্ভ করে দিয়েছেন, আমি যেন বিদ্যা ঘোষের কেসটা হেসে উড়িয়ে না দিই। অথচ আমি তো আসলে সরকারি পুলিশ অফিসার। আইন মতো যদি কোনো কিছু না ঘটে তাহলে আমি তো আর প্রাইভেট ইনভেস্টিগেটর হতে পারি না। তাই বলছি। উত্তর দেবার আগেই দীপু বলে উঠল, কিন্তু বিকাশ দা, গুরু তো অলরেডি একটা কেস টেক আপ করে নিয়েছে, আপনার আসার একটু আগেই। তাতে কি? সিনেমার আর্টিস্টদের দেখোনি, একসঙ্গে 6টা-8টা ছবিতে সাইন করে দিচ্ছে, আর এ তো মাত্র 2টো রহস্য। কিন্তু নীলদা তো আর কোনো সিনেমার অ্যাক্টর নয়, সে একজন রহস্যবেদী এবং সত্য সন্ধানী পেশাদার গোয়েন্দা। তাছাড়া তার একটা নিজস্ব বিজনেসও রয়েছে। অতএব কেসটা কিন্তু ইন্টারেস্টিং। আমার মনে হচ্ছে তলাতে পারলে মণিমুক্ত উঠতে পারে। নীল হাসল বেশ শব্দ করেই, তারপর বলল, বিকাশবাবু, পুলিশ লাইনে আপনি কিন্তু খুবই সৎ মানুষ। আপনার মতো লোকের পক্ষে বিশেষ দূর পর্যন্ত পৌঁছানো কিন্তু সম্ভব না। আপনি আমার কাছে এসেছেন আমি জানি। আপনার মিথ্যে অহমিকা নেই, মিথ্যে নিজেকে জাহির করারও চেষ্টা নেই। ঠিক আছে, আমি আপনার ব্যাপারটা নিয়ে ভাবব। আর দীপু আমার সঙ্গেই থাকবে। কেসের দায়িত্ব কিন্তু থাকবে আপনারই। মনে রাখবেন, আপনার স্ত্রীর কাছে আপনার পুরোটাই ক্রেডিট নিতে হবে। কাটায় কাটায় বিকেল 5টায় গিয়ে পৌঁছলো প্রার্থনার বাড়ি। সঙ্গে দীপুও ছিল। ডাকাডাকি করতে হয়নি, প্রার্থনা ওদের জন্যই অপেক্ষা করছিল। হাসতে হাসতে এগিয়ে এসে বলল, বাড়ি চিনতে অসুবিধে হয়নি তো? না, এ তো সোজা রাস্তা। আর কলকাতা শহরের ঠিকানা থাকলে বাড়ি খুঁজে বার করতে খুব একটা অসুবিধা আছে নাকি?
দীপুর উত্তর শুনে প্রার্থনা ঠোঁটের কোণে সামান্য হাসল। কিছু অবজ্ঞাও ছিল এই হাসিতে। দীপুর কিন্তু নজর এড়ালো না। ও বলল যে, বাঁকা হাসি কেন ম্যাডাম? বাঁকা হাসি কেন ম্যাডাম? আমি কি কিছু ভুল বলেছি? আগে ঘরে চলুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সওয়াল জবাব করাটা কি ভালো দেখাবে? সেই ভালো, চলুন। আগে প্রার্থনা, তার পেছনে নীল আর দীপু। মোটামুটি মধ্যবিত্ত সাধারণ মানুষের বসবার ঘর। অবশ্য মাঝে মাঝে দুখানা চোখে পড়ার মতো ব্যবহার্য বস্তুও রয়েছে। অতি সাধারণ একটা সোফা কাম বেড, আর তার সামনে একটা মেহগিনি কাঠের টিপয়। সামনের চেয়ারটা প্রায় বিবর্ণ, জায়গায় জায়গায় চোটে রং উঠে গেছে। মামুলি ক্যালেন্ডারও ঝুলছে গোটা কয়েক। আবার দেওয়ালে রয়েছে চওড়া ফ্রেমে বাঁধাই কোনো বিদেশি শিল্পীর আঁকা পেন্টিংসও। আর অন্যদিকের দেওয়ালে রয়েছে পুরনো দিনের বাজনা বাজায় একটা দেওয়াল ঘড়ি। সেটা এখন বন্ধ, পেন্ডুলাম থেমে গেছে। সামনে বইটাসা আলমারির মাথায় মডার্ন কোয়াজ ঘড়ি, সেটা চলছে। এরকমই নবীন আর প্রবীণ মেশানো ঘরের আসবাবপত্র। প্রার্থনা দুটো চেয়ারে বসতে দিয়ে ও নিজে গিয়ে বসলো সোফা কাম বেডে। দীপু বলল, কিন্তু আপনার ওই বাঁকালো আর ঝাঁঝালো হাসিটার অর্থ এবার বলুন। আপনি তো কলকাতার ছেলে, তাতে কোনো সন্দেহ নেই। একটা ঠিকানা দেব, সল্টলেকের। আমার একটা বন্ধু থাকে, যাবেন নাকি? সিনসিয়ারলি বলতে হবে আপনি ঠিক কতক্ষণে সেই ঠিকানাটা খুঁজে বার করবেন, অথবা আদৌ পাননি। হ্যাঁ, ঠিকই বলেছেন প্রার্থনা দেবী। ঠিকানা থাকলেই চট করে বাড়ি খুঁজে পাওয়া যায় না, বিশেষ করে সল্টলেকের। খুবই জটিল। হ্যাঁ, এবার বলুন। না মিস্টার ব্যানার্জি, আজকে আমার কিছুই বলার নেই। আপনি আমার প্রয়োজনে আসবেন বলেছিলেন, এবং প্রশ্ন আপনিই করবেন। হ্যাঁ, তাই। আমি আপনার মাসিমা মানে সুচরিতা দেবীর সঙ্গে একটু কথা বলতে চাই। কারণ সেদিন যে প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারেননি, সেগুলোই আমার জানাটা দরকার। নিশ্চয়ই, আপনারা বসুন, আমি ওনাকে ডেকে আনছি। তার আগে বলুন, চা খাবেন তো? নীলকুচি বলার আগে দীপুই বলল, দুটো পানীয় আমার খুব ভালো লাগে, একটা চা আর একটা বিয়ার। তো সরি দীপবাবু, দ্বিতীয়বার দেওয়ার ক্ষমতা তো আমার নেই। তবে সেই অভাব পূরণটা আমি করে দিতে পারি কয়েকবার চা খাইয়ে। আর এখানেও। থামলেন কেন, বলুন। আপনাকে আমার হেসেলে কিন্তু ঢুকতে দেব না। আপনি রিকোয়েস্ট করলেও আমি আপনার হেসেলে যেতাম না, কারণ আমি কোনো পাচক ঠাকুর নই। আমি ঠাট্টা করছিলাম। বলে প্রার্থনা বেরিয়ে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে দীপু বলল, মহিলা যেন কি করেন? স্কুল মিস্ট্রেস? হ্যাঁ, তা হঠাৎ এই প্রশ্ন কেন? এনি ইন্টারেস্ট? না, যে কোনো মহিলার সম্বন্ধে আমার ইন্টারেস্ট খুব একটা গ্রো করে না, আদার দেন যাক সে কথা। ঘরদোর দেখে তো মনে হচ্ছে অবস্থা আগে হয়তো ভালো ছিল, এখন পড়তির দিকে। কিন্তু তাই বা হবে কেন? আজকাল শুনেছি স্কুল মাস্টারদের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। পার্সোনাল কোচিং অ্যান্ড স্কুলের মাহিনা নিয়ে যা কামায়, উফ। সত্যিই উফ। এই একই গল্প তুই আমার কাছে আর কতদিন ফাটা রেকর্ডের মতো চালাবি বলতো? কি জানো তো গুরু, আফসোস। এই দুটো জিনিস মনের মধ্যে কথা টেনে বার করে আনে, এক আফসোস আর একটা মদ্যপান। দীপু হয়তো আরও কিছু বলতো, কিন্তু তার আগেই প্রার্থনা ঘরে এসে ঢুকলো, হাতে ট্রে, পেছনে একটা সুন্দর দর্শন মহিলা। একদা তিনি সুন্দরীই ছিলেন, বয়স নিশ্চয়ই 55 পেরিয়েছে। সামনের দিকে ভালো রকমের রূপলি আঁচড়, মুখেও একটা ক্লান্তির ছাপ। সাধারণ একটা কালো সরু পাড়ের শাড়ি পরে রয়েছেন, সম্ভবত বৈধব্য পালনের কারণে, এবং হাতে রয়েছে দুগাছা করে চুড়ি। বোঝা গেল না যে ব্রোঞ্জের না সোনার। চায়ের কাপ এগিয়ে দিতে দিতে প্রার্থনা বলল, মিস্টার ব্যানার্জি, ইনি আমার মাসি সুচরিতা বিশ্বাস। আর মাসি, উনি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, নীলাঞ্জন ব্যানার্জি। আর উনি স্যাটেলাইট, ওনার ছায়া সঙ্গী। সোফাকাম বেডে বসতে বসতে সুচরিতা দেবী বললেন, তোর সেই বান্ধবী কি যেন নাম? ইন্দ্রাণী তো এরই কথা বলেছিল। হ্যাঁ, উনি আজ এসেছেন মেশোর ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে। আমি আর ওকে কতটুকুই বা সাহায্য করতে পারবো, তবে দায় তো আমাদের। চেষ্টা করব আপনাকে যতটা পারি হেল্প করতে। বলুন, আপনি কি জানতে চান? কিছুদিন যাবৎ নীলের সিগারেটের আসক্তিটা একটু বেড়ে গেছে। চারিদিকে অ্যান্টি প্রোপাগান্ডায় লোকে যখন সিগারেট ছাড়াছাড়ি করছে, তখন ওর সিগারেটের মাত্রায় লিমিট ছাড়াচ্ছে। ও আবার একটা সিগারেট ধরালো,
মিসেস বিশ্বাস, প্রার্থনার মুখে আমি কিছু সংবাদ পেয়েছি, কিন্তু পুরো ছবিটা পাইনি। আপনার স্বামী মারা গেছেন আজ থেকে 6 মাস আগে। ওনার 2টো কিডনি ট্রাভেল ছিল, সঙ্গে সুগারও ছিল, প্রেশারও ছিল। এনিওয়ে, উনি খুবই অসুস্থ ছিলেন এবং ডায়ালিসিস করার আগেই মারা গিয়েছিলেন। আসলে ডায়ালিসিসে তো খরচ অনেক, টাকার জোগাড়ও আমরা করেছিলাম, কিন্তু আপনার কিন্তুর জায়গাতে পরে আসছি। তার আগে বলুন, ওনার মৃত্যু আপনার মনে কোনো সন্দেহ জাগায়নি তো? না, তখন আমরা ভেবেছিলাম অসুখে ভুগে ওনার মৃত্যু হয়েছে। ডাক্তার সার্টিফিকেট দিয়েছিলেন সেইভাবেই। ডাক্তার কি আপনাদের পরিচিত? হ্যাঁ, অতি পরিচিত, ডাক্তার দীনেশ ভর। বেশ, কিন্তু এখন আপনাদের মন অন্য কথা বলছে। আপনার স্বামীর চিঠিটা পাওয়ার পর, ও হ্যাঁ, চিঠির জেরক্সটা হয়েছে? হ্যাঁ, দিচ্ছি। বলে প্রার্থনা পেছনের বইয়ের র্যাক থেকে একটা ডায়েরিতে রাখা জেরক্স কপিটা নীলকে দিয়ে দিল। আগের কথা যে টেনে বলল, এই চিঠিটা পাবার পর। ওরকম একটা চিঠি পাওয়ার পর আমার কেন, সবারই তাই মনে হতো, কোয়াইট ন্যাচারাল। শেষ চিঠিতে আপনার স্বামী লিখে গেছেন তার মৃত্যুর জন্য তিনি দায়ী করেছেন জনৈক সমরেন্দ্র ঘোষকে। এবার বলুন তো ম্যাডাম, এই সমরেন্দ্র ঘোষটাকে, তার সঙ্গে আপনাদের কি সম্পর্ক? প্রার্থনা দেবী কিন্তু এই সম্বন্ধে আমাদের কোনো আলোকপাত করতে পারেননি। উত্তর দেবার বদলে সুচরিতা দেবী কেমন যেন নীরব হয়ে গেলেন। আঁচলের খুঁটটা আঙুলে জড়াচ্ছেন, আবার খুলছেন। বেশ মনে হয় যে তিনি একটা ইতস্তত বা দ্বন্দ্বে পড়েছেন। প্রার্থনা ওর মুখের দিকে তাকিয়ে বলে, মাসি, তোমার কি বলতে কিছু আপত্তি আছে? না মিস্টার ব্যানার্জি, জবাব দিতে আমার কোনো দ্বিধা নেই। এ যে একটু আগে কিন্তু বলে আটকেছিলাম, সেখান থেকেই বলি, একটু পেছোতে হবে। আমার বর্তমান বাড়িঘরদোর দেখে আপনাদের মনে হতেই পারে আমরা খুবই রেচেড, তবে 6 মাস আগে আমরা কিন্তু সত্যিই এত রেচেড ছিলাম না। একটা ভয়ানক ঘটনা ঘটে যায় আমাদের জীবনে। ভয়ানক ঘটনা? এছাড়া আর কিছু বলা যায় না। এক প্রতারকের পাল্লায় পড়ে বর্তমানে আমরা সত্যিই নিঃস্ব। প্রতারক মানে দ্যাট সমরেন্দ্র ঘোষ? হ্যাঁ, সেও হতে পারে, বা অন্য কেউ। খুলে বলুন তো ম্যাডাম। হ্যাঁ, কোথাও কাউকে বাঁচানোর জন্য সামান্যতম মিথ্যার আশ্রয় নেবেন না কিন্তু। হ্যাঁ, তা তো বটেই। ডাক্তার আর উকিল, এদের কাছে কখনোই কিছু লুকোতে নেই। তাতে খরচ বাড়ে, ভোগান্তিও বাড়ে। তাহলে বলুন। আমার স্বামী রামানুজ বিশ্বাসের সঙ্গে আমার বয়সের তফাৎ 12 বছরের। উনি ছিলেন জার্মানিতে ইঞ্জিনিয়ার। অনেকদিন ওখানে কাজ করার পর উনি ফিরে আসেন বাঁকুড়ায় ওনার পিতৃগৃহে। মিসেস বিশ্বাস, এইসব কথা প্রার্থনা আমাদের বলেছেন। মিস্টার বিশ্বাসের সঙ্গে আপনার আলাপ হয়, তার আগে আপনি প্রার্থনাকে দত্তক নিয়েছিলেন। সব জানিয়েই আপনাদের বিয়ে হয়। না মিস্টার ব্যানার্জি, প্রার্থনার জানার বাইরেও আরও কিছু ঘটনা আছে। তাই? প্রার্থনাও চোখে মুখে বিস্ময় ফুটিয়ে সুচরিতা দেবীর দিকে তাকালো। হ্যাঁ প্রার্থনা, এসব কথা তোমাকে বলার নয় বলেই বলিনি, তবে আজ বোধহয় সব কিছু বলে ফেলাই ভালো। একথা বলবার পর তিনজনে বসে রইল নীরবে। এখন বলার পালা সুচরিতা দেবীর। সামান্য নীরবতার অবসর কাটিয়ে তিনি বললেন, আমার স্বামী জার্মানি থেকে ফিরেছিলেন অনেক টাকা নিয়ে। এখানে এসেও ভালো চাকরি পেয়েছিলেন এবং প্রার্থনা সমেত আমায় বিয়েও করেছিলেন। আর বিয়ের প্রথম রাতেই তিনি কোনো কিছু গোপন না করে স্পষ্টই বলে দিয়েছিলেন জার্মানিতে থাকতে তিনি এক জার্মান লেডিকে বিয়ে করেছিলেন। সে কি মাসিমণি, তুমি এ কথাটা আমাকেও জানাওনি? কি হবে মা জেনে? তাছাড়া তাকে তো ডিভোর্স করেই এসেছে। তারপর সে স্বজাতির কোনো মেয়েকে বিয়ে করতে পারে না। উনি যদি ডিভোর্স করে এসে থাকেন তাহলে তো আপনাদের বিয়ে করায় কোনো বাধাই ছিল না। বাধা হয়তো ছিল না, কিন্তু বন্ধন ছিল। বন্ধন? হ্যাঁ, সেটা জানা গিয়েছিল আজ থেকে 9 মাস আগে।
কিরকম? আমার স্বামীর প্রথম বিয়ের একটি সন্তান আছে। বর্তমানে সে কলকাতায়। ইউমিন সমরেন্দ্র ঘোষ? না, সমরেন্দ্র একজন বাড়ি কেনা বেচার দালাল। বুঝলাম। সে এসে কি রামানুজ বাবুর উপরে কোনো প্রেশার ক্রিয়েট করেছিল, মানে সম্পত্তির ভাগটা? না মিস্টার ব্যানার্জি, তেমনভাবে কোনো চাপই চাপায়নি। কিন্তু আজ মনে হচ্ছে ও বোধহয় রামানুজের ছেলে নয়। একমাত্র মুখের মিল ছাড়া ওদের দুজনের মধ্যে কোনো মিলই নেই। রামানুজ ছিল উদার, মহৎ, আত্মভোলা, আর অ্যাডলফ প্রতারক, চিট। হ্যাঁ, আপনি প্রতারণার কথা বলছেন বটে, তা এটা বলছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। বলছি, প্রথম যেদিন ও এলো, সত্যি কথা বলতে কি ওর মুখের দিকে তাকিয়ে আমি বেশ হতবাক হয়েছিলাম। রামানুজের থেকে ওর গায়ের রংটা বেশ ব্রাইট, আর রামানুজের মুখটা যেন কেটে বসানো, লম্বা চওড়া। আমার মনে হয়েছিল রামানুজ যেন যৌবন ফিরে পেয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। দরজাটা আমিই খুলে দিয়েছিলাম। আমার চোখে তখন চমক আর বিস্ময়, আর সেই চমকের সুযোগ নিয়েই ও আমাকে বাঙালি কায়দায় পায়ে হাত দিয়ে নমস্কার করে বলেছিল, আমি ওর কথাতেই বলছি, ইফ আই এম নট রং, দেন ইউ আর মিসেস বিসওয়াস, দেন ওয়ার ইজ মিস্টার বিসওয়াস? আই ওয়ান্ট টু মিট হিম। তারপর আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও কোত্থেকে আসছে, আমার স্বামীর সঙ্গে তার দরকার কিসের, ইত্যাদি। সে যা বলেছিল তা সংক্ষেপে বলতে গেলে যা দাঁড়ায় তাই বলছি। ও জার্মানি থেকে কলকাতায় এসেছে, মানে মিসেস মারিয়া মুলারের কাছ থেকে। মারিয়া থাকে ডুসেলডর্ফে। আমার স্বামী জার্মানি থাকাকালীন মারিয়ার সঙ্গে তার আলাপ হয়। মারিয়ার ক্যান্সার, সে এখন মৃত্যুশয্যায়। তার একটি চিঠি পৌঁছাতেই ছেলেটির কলকাতায় আসা। তা ছেলেটার নাম আপনি জিজ্ঞাসা করেননি? হ্যাঁ, বলেছিল অ্যাডলফ। টাইটেল? বলেনি। আমিও তখন জানতে চাইনি। ওই যে আমার স্বামীর সন্তান, সেটা জেনেছিলাম দুদিন পর। আমার স্বামী সব বলেও আমার কাছে লুকিয়ে রেখেছিলেন সন্তানের কথাটা। সে কথায় পরে আসছি। বেশ, তো বলুন। ও হ্যাঁ, ছেলেটার বয়স আন্দাজ কত হতে পারে? প্রার্থনার মতোই, হয়তো 2-1 বছরের এদিক ওদিক। তারপর? আমাদের সে অবস্থা আর ছিল না। দিন দিন টাকা কড়ি ফুরিয়ে আসছিল। উনি আর রোজগার করতেন না। একমাত্র নিজেদের কিছু জমি জায়গা আর একটা বিশাল বাড়ি ছিল দেশে। তা সেখান থেকে আর কি বা রোজগার? আর এই যে বড় বাড়িটা দেখছেন, এটা তো এখন পোড়ো বাড়ির মতো পড়েই আছে। এর থেকে একটা টাকাও ইনকাম নেই। জমানো টাকার উপর ট্রিটমেন্ট হচ্ছিল। ভাগ্যিস প্রার্থনা তখন রোজগার করছে, ওর টাকায় সংসার চলছে। ছেলেটি খুবই সপ্রতিভ, মানে লজ্জা সংকোচ তেমন ছিল না। প্রাথমিক কথাবার্তা হবার পরই ও আমাকে নিয়ে প্রায় জোর করে রামানুজের ঘরে চলে এসেছিল। পায়ে হাত দিয়ে প্রণাম করতেও যাচ্ছিল, উনি বারণ করেছিলেন। আসলে প্রথম জীবনে অনেকদিন বিলেতে থাকলেও মানুষটা কিন্তু ঠাকুর দেবতা মানা ভেতো বাঙালি আছেন। ছেলেটি যখন ওকে প্রণাম করতে গেল, হাই হাই করে বলে উঠেছিলেন, আমার সব কথাই মনে আছে। উনি বলেছিলেন, বেশ বিরক্তি নেই। সে কি, কে আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি জানেন না শুয়ে থাকা মানুষকে প্রণাম করতে নেই? আর করবেন না। ছেলেটি বলেছিল, আর হবে না, সরি। বেশ, এবার বলুন, কে আপনি? কি চান আমার কাছে? এরপর ছেলেটি তার অ্যাটাচি খুলে একটা লম্বা ধরনের খাম বার করে আমার স্বামীর হাতে তুলে দেয়। উনি অবাক হয়ে বলেছিলেন, এ তো বিদেশি খাম, জার্মানির। এ খাম আপনি পেলেন কোত্থেকে? ছেলেটি সে প্রশ্নের জবাব না দিয়ে বলেছিল,
ওর ভেতরে একটা চিঠি আছে। সেটা পড়লেই আপনি সব কিছু বুঝতে পারবেন। এরপর আমার স্বামী সেই খামের মুখ ছিঁড়ে পান একটা চিঠি। তারপর চিঠিটা পড়তে পড়তে আপনাকে কি বলবো, ওনার মুখের চেহারাটা কেমন অদ্ভুতভাবে পাল্টে যেতে থাকলো। একটু ভয়, একটু বিস্ময়, একটু অবিশ্বাস। সব মিলিয়ে আমার তখন কেমন যেন ভয় করছিল। ডাক্তার বলেই দিয়েছিলেন বেশি উত্তেজনা ওনার পক্ষে ভালো হবে না। তখন বাধ্য হয়েই আমাকে এগিয়ে যেতে হয়েছিল। আমি বলেছিলাম, হ্যাঁ গো, ও কার চিঠি? কিসের চিঠি? তোমার মুখের চেহারাটা কেমন যেন পাল্টে যাচ্ছে। তুমি কি অসুস্থ হয়ে পড়ছো? শরীর খারাপ লাগছে? তাহলে ডাক্তার ভরকে খবর দিই। আমাকে উতলা হতে দেখে আমার স্বামী হাত তুলে আমাকে শান্ত হতে বলে চা আনার কথা বলেছিলেন। কিন্তু তখন আমার ঘর ছেড়ে, ওনাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করছিল না। আমি বলেছিলাম, দেখি চিঠিটা, কি লেখা আছে দেখি। এত দূরে এসে সুচরিতা দেবী হঠাৎ থেমে গেলেন, মাথা নিচু করে বসে রইলেন। নীলি জিজ্ঞাসা করল, মিসেস বিশ্বাস, চুপ করে গেলেন কেন? বলুন, এরপর কি হলো? টেবিলে জল ছিল। গ্লাস তুলে এক চুমুকে পান করার পর তিনি বললেন, বিশ্বাস করুন মিস্টার ব্যানার্জি, আমার স্বামী যা কোনো দিন করেননি তাই করেছিলেন। হঠাৎ উত্তেজিত হয়ে বিকট চিৎকার করে বলেছিলেন, ওহ নো নো সুচরিতা, ডোন্ট টাচ দিস লেটার, দিস ইজ ভেরি মাচ পার্সোনাল, ইউ বেটার মেক দিস রুম উইদাউট ইউ। এরপর বাইরের একটা ছেলের কাছে অপমানিত হবার পর কেই বা সেই ঘরে দাঁড়িয়ে থাকতে পারে। মুখে আঁচল চাপা দিয়ে আমি ঘর ছেড়ে চলে এসেছিলাম। মাসিমণি, ভেরি ব্যাড অফ ইউ। এই ব্যাপারটার বিন্দু বিসর্গ তুমি আমাকে আগে জানাওনি কেন? কি জানাবো মা, তোর মাসিকে তোর মেশো অপমান করেছে বাইরের একটা ছেলের সামনে। ভালো লাগতো তোর শুনতে? আর শুনেই বা তুই কি করতিস? মেশোকে বকতিস? গাড়ি বে লাইনে চলে যাওয়ার আগে নীল স্টিয়ারিংটা হাতে ধরে ফেলল। মিসেস বিশ্বাস, নিশ্চয়ই আপনার স্বামী চিঠিটা পেয়ে খুব উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাই একটু রেগে গিয়েছিলেন। রাগ নয়, তিনি কিছু লুকোতে চেয়েছিলেন, তবে পারেননি। মানুষটার পেটে কোনো কথা থাকতো না। যতক্ষণ না গোপন কথাটি ওগরাতে পারছেন ততক্ষণ ওনার শান্তিও থাকতো না। ছেলেটি চলে যাবার দিন দুয়েক পর উনি আমাকে ডেকে নিয়ে পাশে বসে অনেক কথাই বলেছিলেন। সেগুলো শোনা যাবে? হ্যাঁ, যাবে। খুব অপরাধমূলক গোপন কিছু নয়। উনি এক এক করে সবকিছু খুলে বলেছিলেন। জার্মানিতে থাকাকালীন উনি মারিয়া বলে একটি মেয়েকে বিয়ে করেন। এ কথা অবশ্য তিনি বিয়ের রাতেই বলেছিলেন, কিন্তু জার্মানিতে সেই বিয়ের 1.5 বছর পর রামানুজের ডিভোর্স হয়ে যায়। ওদের একটি ছেলে হয়। ছেলেটি থেকে যায় মায়ের কাছে, আর রামানুজ ফিরে আসে দেশে। এই ছেলেটি সেই ছেলে, এর নাম অ্যাডলফ। মারিয়ার ক্যান্সার। মৃত্যুশয্যায় থেকে সে রামানুজকে একটি চিঠি লিখে যায়। সেই চিঠি বয়ে নিয়ে এসেছে ছেলেটি। একটা চিঠি আনার জন্য সুদূর জার্মানি থেকে ইন্ডিয়ায়? নিশ্চয়ই খুব জরুরি চিঠি। হ্যাঁ মিস্টার ব্যানার্জি, চিঠিটা জরুরি। মারিয়া লিখেছিল তার দিন শেষ হয়ে এসেছে। সে চলে গেলে অ্যাডলফ খুব একা হয়ে পড়বে, কারণ অ্যাডলফের সঙ্গে তার স্টেপ ফাদারের কোনো বনিবনা নেই। অ্যাডলফ তো ওর বাবার মতোই ইঞ্জিনিয়ার হয়েছে, কম্পিউটার ইঞ্জিনিয়ার। কিন্তু ও চায় ওর বাবাকে একবার দেখতে। ও চায় বাবার সঙ্গে সম্পর্ক করতে। তবে ইন্ডিয়ার কাউকে সে চেনেও না, জানেও না। বর্তমানে তার ভাবী স্ত্রী এই শহরেই তার কোনো পরিচিতা মহিলার বাড়ি আছে। এই ব্যাপারে রামানুজ যদি তার ছেলেকে সাহায্য করে তাহলে ছেলের খুব উপকার হয়। মৃত্যু পথযাত্রী মারিয়া খুব আশা করছে রামানুজ তার শেষ অনুরোধ রাখবে। এছাড়া আরও লিখেছিল পিতৃপরিচয় পেলে অ্যাডলফ ইন্ডিয়াতেই থেকে যাবে তার স্ত্রীকে নিয়ে। এখানেই সে সেটেল করতে চায়। নীল কিছু একটা ভাবল, তারপর জিজ্ঞাসা করল,
সেই চিঠি নিশ্চয়ই আপনাদের কাছে আছে। থাকা তো উচিত, যদি না উনি ফেলে দিয়ে থাকেন। ও হ্যাঁ, ওই চিঠির সঙ্গে দুটো ছবিও পাঠিয়েছিল মারিয়া। একটায় মা, ছেলে আর ছেলের ভাবি বউ, অন্যটায় বিয়ের পরপরই তোলা রামানুজ আর মারিয়ার যুগল ছবি। সেই ছবি দুটো আছে? হ্যাঁ আছে, যদি চান তো দিতে পারি। হ্যাঁ দেবেন, পরে কাজে লাগতে পারে। তবে একটা কথা, এই পর্যন্ত যা বললেন তাতে তো অসঙ্গতির কিছু দেখতে পাচ্ছি না, তবে খটকা লাগছে। খটকা মানে? খটকার মানে বলবো নাকি খটকাটা কিসের জন্য সেটা বলবো? খটকাটা কিসের সেটাই জিজ্ঞেস করছি। শুধু জার্মানি থেকে এক ভদ্রলোক কলকাতায় এলেন শুধুমাত্র তার জন্মদাতাকে চোখে দেখতে অথবা এখানে থাকতে, আগে থেকে কোনো রকম যোগাযোগ না করে, এত টাকা প্লেন ভাড়া দিয়ে। ব্যাপারটা খটকার নয়? বিশেষ করে পশ্চিমী আবহাওয়ার মানুষ, সেইখানেই তো সে বড় হয়েছে। তারপর সে জানে তার বাবার সঙ্গে মায়ের দীর্ঘদিন আগে ডিভোর্স হয়ে গেছে। অজানা অচেনা বাবার টানে অনিশ্চয়তাকে ভর করে, না, কষ্ট করে ভাবতে হচ্ছে এটা। এতক্ষণ পর দীপু বলল, আরও একটা ব্যাপার আছে। অ্যাডলফের ওই ভাবি স্ত্রীটা আবার এলো কোত্থেকে? নিশ্চয়ই জার্মানিতে থাকতো, নইলে একসঙ্গে ছবি উঠবেই বা কেমন করে? তা তিনিই বা জার্মানি ছেড়ে এখানে চলে এলেন কেন? ভাবি স্বামীর জন্য নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে? ব্যাপারটা একটু মিস্টেরিয়াস ঠেকছে। আপনি ঠিকই বলেছেন, এসব কথা আমার মনেও এসেছিল। এত পিতৃভক্তি চট করে দেখা যায় না। আর ছেলেটি তো কয়েকদিন পর থেকেই মাম্মি ড্যাডি আরম্ভ করে দিল। খুবই চালু ছেলে, মন ভজাতে ওস্তাদ। আমার সেন্টিমেন্টকে টাচ করার জন্য প্রায়ই বলতো ওর মাম্মি আর নেই, আমাকে সেই জায়গাটা ও দিতে চায়। এটা অবশ্য দোষের কিছু নয়। তা প্রার্থনা দেবীর সঙ্গে ওর আলাপ হয়নি? ওয়ান্স মানে একবারই। আসলে তখন তো হোস্টেলে আছি আমি, আসি শনিবার আর ফিরে যাই সোমবার। অ্যাডলফের সঙ্গে মাত্র একটা শনিবারই আমার পরিচয় হয়। অবশ্য তখনও আমি জানি না ওর এই বাড়ির সম্পর্কে কি সম্পর্ক। মিসেস বিশ্বাস, এবার বলুন তো, কেন মিস্টার বিশ্বাস তার মৃত্যুর জন্য সমরেন্দ্র ঘোষ নামের একজন সামান্য বাড়ি কেনা বেচার দালালকে দায়ী করছেন? আপনি কি সেই সম্বন্ধে কোনো আলোকপাত করতে পারেন? কেন যে উনি সমরেন্দ্রকে দোষী করে গেলেন তা আমি বলতে পারবো না। অত্যন্ত নিরীহ ছাপোষা লোক, বাড়ি কেনা বেচার দালালি করে সংসার চালায়। অবশ্য আমাদের বাঁকুড়ার জমি ও বসত বাড়ি বিক্রির ব্যাপারে ও রেগুলার যাতায়াত করত আর ওনার সঙ্গে কথাবার্তা বলতো। আপনাদের এই জমি বা বাড়ি বিক্রির ব্যাপারে অ্যাডলফ কি জানতো? হ্যাঁ জানতো, শুধুমাত্র জানতো তা নয়, ও আমার স্বামীকে এমনভাবে জড়িয়ে ফেলেছিল যে আমার স্বামী যে কোনো সিরিয়াস ব্যাপারে আগে অ্যাডলফের সঙ্গে আলোচনা করে তারপরে আমাকে জানাতো। আর প্রার্থনা দেবী, ওনাকে কিছু জানাতেন না? মাসি বঞ্জি দুজনেই চুপ। নীল বুঝল ব্যাপারটা। কথার মোড় ঘোরাবার জন্য ও জিজ্ঞাসা করল, মিসেস বিশ্বাস, অ্যাডলফের ভাবি স্ত্রী কি কোনোদিন এই বাড়িতে এসেছিল? হ্যাঁ এসেছিল। অ্যাডপ্টের পরিচয় পাবার পর সত্যি কথা বলতে আমি মন থেকে মেনে নিতে পারিনি, তবে তার সঙ্গে কোনো খারাপ ব্যবহারও করিনি। বেশ বুঝতাম আমার সন্তানহারা স্বামী নিজের সন্তানকে ফিরে পেয়ে বা পুরনো স্ত্রীর স্মৃতির প্রতি মমত্বে অ্যাডল্টকে আর ছাড়তে চাননি। আমাদের টাকার দরকার ছিল, কিন্তু থাকার ঘরের কোনো অভাব ছিল না। অ্যাডল্টকে বাড়ির দক্ষিণ দিকের সেরা ঘরগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, ও ওখানেই থাকতো। একদিন সেই মেয়েটাকেও নিয়ে এসেছিল, পামেলা। পামেলার ব্যাপারটা সামথিং মিস্টেরিয়াস। দীপু একটু আগে তাই বলল। সেও জার্মানিতে থাকতো, ছবি তো তাই বলছে। বর্তমানে কলকাতায় থাকে। কোথায় থাকে? তার কে একজন পরিচিত মহিলার বাড়িতে। মহিলাও নাকি জার্মানিতে ছিলেন, এখন এখানে। জায়গাটা কেমন? আই মিন, কলকাতার ঠিকানাটা কি? কারেক্ট ঠিকানা বলতে পারবো না, তবে শুনেছিলাম ময়রা স্ট্রিটের ওদিকে কোথাও। তাকে আনার কারণ?
ভাবি স্ত্রীকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। মেয়েটি কেমন? না কুচু মেয়ে, বিদেশে থাকলে যেমন হয়। অ্যাডল্ফ বলতো ওর নাকি একবার বিয়ে হয়েছিল, তারপর ডিভোর্স হয়ে গেছে। এখন অ্যাডল্ফ তাকে বিয়ে করবে এটাই স্থির। তারপর? আসলে তখন আমার অ্যাডল্ফ বা তার ভাবি বউটাও নিয়ে মাথা ঘামানোর মতো মানসিকতা ছিল না। একে টাকা কড়ির অভাব, তার উপর ওনার ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছিল না, একসঙ্গে অনেকগুলো রোগ চেপে ধরেছিল। কিছু মনে করবেন না, অ্যাডলফ তো জার্মানিতে ইঞ্জিনিয়ার ছিলেন, নিশ্চয়ই তার রোজগারও খুবই ভালোই ছিল। তা সে যখন নিজেকে মিস্টার বিশ্বাসের ছেলে বলে মনে করত, বা বলা যেতে পারে বাবার কাছে ছেলের দাবি নিয়ে এসে দাঁড়িয়েছিল, সেক্ষেত্রে তার বুড়ো বাবার তো তার প্রতি কিছু কর্তব্য ছিল নিশ্চয়ই। এই ব্যাপারে সে কি করত বা কি করেছিল? মিস্টার ব্যানার্জি, আপনার এ প্রশ্নের কি উত্তর দেব জানি না। অ্যাডল্ট যে কেন এসেছিল সেটাই আমার কাছে রহস্য। সে কি জেনে এসেছিল তার বাবার অনেক স্থাবর অস্থাবর সম্পত্তি আছে? সে কি কোনো মতলবে এসেছিল? সবে এখন আমার কাছে ধোঁয়াটে, প্রহেলিকা। আপনি সবটাই অতীতকাল দিয়ে বলছেন কেন? অ্যাডলফ এখন কোথায়? সে কি এখন এখানে নেই? আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তবে তার আগে একটু পিছিয়ে গিয়ে বলি। টাকার জন্য যখন আমরা হাপিত্তেশ করছি, সে সময় অ্যাডল্ট আমাদের একটা প্রপোজাল দিল। কি প্রপোজাল? আমরা যদি আমাদের বাঁকুড়ার পড়ে থাকা জমি আর বসতবাড়ি সমেত বাগানটা বিক্রি করে দিই বা দিতে রাজি হই, তাহলে সব সমস্যা মিটে যাবে। আর সে নাকি মোটামুটি একজন খদ্দেরও ঠিক করে রেখেছে। আশ্চর্য। কিসের? পরে বলছি। তা আপনারা এতে রাজি ছিলেন? হয়েছিলাম। তখন আমাদের চোখে সব অন্ধকার। টাকা না হলে ওনাকে বাঁচাতে পারবো না। আসলে আমি তখন ওর কথা ছাড়া অন্য কিছু ভাবতে পারিনি, এমনকি প্রার্থনার ভবিষ্যৎ নিয়েও কিচ্ছু চিন্তা করিনি। আর তাই বোধহয় আজ আমরা সর্বশান্ত। মাসিমণি, বলে একটা ধমক দিল প্রার্থনা। না মা, সেদিন যদি তোর কথা একবারও ভাবতাম তাহলে ওদের ফাঁদে এভাবে পা দিতাম না। তোকে সেদিন কিছুই জানতে দিইনি। ভয় হয়েছিল পাছে তুই জমি বা বাড়ি বিক্রিতে বাধা দিস। আমি কেন তোমাদের জমি বিক্রি করতে বাধা দেব মাসিমণি? আর তো কোনো... আবার স্টিয়ারিংয়ে হাত রাখল নীল। এরপর কথা আবেগে টার্ন নিতে পারে। সে বলল, মিসেস বিশ্বাস, অ্যাডলফের প্রস্তাবে আপনারা রাজি হলেন কারণ আপনাদের টাকার দরকার ছিল। কিন্তু একটু আগে আমি আশ্চর্য বলে একটা শব্দ ব্যবহার করেছিলাম। কেন জানেন? মাত্র কদিনের জন্য এই দেশে এসে সে এত বড় একটা পার্টি জোগাড় করলো কিভাবে? না মিস্টার ব্যানার্জি, ব্যবস্থা সে কিছুই করেনি। সে সমরেন্দ্রকে দিয়ে সব কাজ করিয়েছিল। আসলে সমরেন্দ্রের তো ওটাই পেশা। না মিস্টার ব্যানার্জি, ব্যবস্থা সে কিছুই করেনি। সে সমরেন্দ্রকে দিয়ে সব কাজ করিয়েছিল। আসলে সমরেন্দ্রের তো ওটাই পেশা। অর্থাৎ সমরেন্দ্র এতক্ষণ ঘটনায় ইন করল, কিন্তু বললেন না তো কত টাকায় জমি বা বাড়ির দাম ধার্য হয়েছিল? বাঁকুড়ায় আমাদের মোট জমি ছিল 40 কাঠা, আর বাড়ি এবং বাগান মোট 10 কাঠার। সব মিলিয়ে 25 লক্ষ টাকা। ক্রেতার সাহস আছে বলতে হবে। সাহসের কথা কেন বলছেন? এতে সাহসের কি আছে? খবরের কাগজগুলো তো দেখেছেন। এখন জমি দখলের লড়াই চলছে, পার্টিতে পার্টিতে সংঘাত। এই ক্ষমতা দখলের লড়াইয়ে এরা প্রায় মধ্যযুগের কাছে এসে পৌঁছেছে। এমন একটা উত্তাল সময়ে বেশ কয়েক কাঠা জমি কেনার মতো বুকের পাটা কিন্তু সাহসের ব্যাপার। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই যে বিক্রি টিক্রির কথা চলছিল তা কি প্রার্থনা দেবী জানতেন? কানা ঘুষে শুনছিলাম বটে, তবে এ ব্যাপারে আমি কেন ইন্টারেস্ট দেখাবো বলুন? আমি তো ফালতু। মাসিমণি ছাড়া আর কারো না। মিস্টার ব্যানার্জি, বিশ্বাস বাড়ির খাস্তালুকে আমার কোনোভাবেই কোনো আগ্রহ থাকা উচিত নয়। সেই কারণেই আমি কোনো খবর রাখিনি। বুঝলাম। তারপর কি হলো? নীলের প্রশ্নের উত্তর না দিয়ে সুচরিতা দেবী বললেন, না মা,
এ তোর অভিমানের কথা। যতই যাই হোক, আমি কি তোকে বঞ্চিত করতে পারি? সে যাই হোক, সেদিনই সব কথা পাকা হয়ে গিয়েছিল। জমি রেজিস্ট্রি হবার আগের দিন ক্রেতা ভদ্রলোক নগদ টাকা দিয়ে রসিদ সই করিয়ে নিয়ে যাবেন এবং পরদিন রেজিস্ট্রি হবে। আমার স্বামী প্রথমে নগদে টাকা নিতে রাজি হননি। অত টাকা নগদ বাড়িতে রাখাও নিরাপদ নয়। কিন্তু মিস্টার ঘোষ মানে পারচেজার বললেন ওনার নাকি ড্রাফট অসুবিধা আছে, ক্যাশই দিতে চান। শেষ পর্যন্ত আমরা তাতেই রাজি হই। বেশ, আপনারা টাকাটা রিসিভ করেন কবে? বুধবার। তারিখটা মনে আছে, মার্চ মাসের 27 তারিখ সন্ধেবেলা। আর তখনই স্ট্যাম্প পেপারে আমরা স্বামী স্ত্রী সই করে দিয়েছিলাম আমাদের 40 কাঠা জমি এবং 10 কাঠার ওপর বাড়ি সমেত বাগানের দাম নগদ পুরো টাকাই পেয়েছি বলে। পুরো টাকাটা আপনারা গুনে নিয়েছিলেন? অ্যাডই গুনে নেয়। 500 আর 1000 টাকার বান্ডিলে উনি টাকা দেন। পরের দিন মানে 28 তারিখে মিস্টার ঘোষ গাড়ি পাঠান। আমরা রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বাঁকুড়ার সব জমি এবং বসতবাড়ি মিস্টার ঘোষ আর ওনার স্ত্রী মিসেস ঘোষের নামে রেজিস্ট্রি করে দিই। ব্যাস, তাহলে আপনাদের প্রবলেমটা কি? আর সর্বশান্তই বা হলেন কেমন করে? সুচরিতা দেবী আবার কয়েক মিনিট সময় নিলেন। এক মস্ত বড় প্রতারণা। সত্যি কথা বলতে কি, আমি আজও জানি না কিভাবে কি হয়ে গেল, কিন্তু এখন আমি নিঃস্ব। আপনি সবকিছু খুলে বলুন মিসেস বিশ্বাস। পরের দিন মানে 29 তারিখের সন্ধেবেলা হঠাৎ একটা চিঠি নিয়ে হাজির হয় সমরেন্দ্র। সঙ্গে দুটো ডিমান্ড ড্রাফট, একটা 15 লক্ষ টাকার আর একটা 10 লক্ষ টাকার। তার মানে এটা আবার কে পাঠালো? মিস্টার অমর ঘোষ, মানে যিনি সম্পত্তি কিনেছিলেন। চকিতে নীল আর দীপু নিজেদের মধ্যে তাকাতাকি করে নিল, কারণ এই নামটাই তারা শুনেছে বিকাশ তালুকদারের কাছে। মুখে সেসব কিছু না ভেঙে নীল বলল, তারপর ড্রাফটটা আপনাদের কাছে পাঠাবার মানে? উনি তো আগেই ক্যাশ দিয়ে দিয়েছিলেন। চিঠিটা কিসের? সেটাই বলছি। মিস্টার ঘোষ একটা অনুরোধ করে চিঠি দিয়েছিলেন। একটা বিশেষ কারণে ওনার ক্যাশ টাকার দরকার পড়ে গেছে, সেই জন্যে তড়ি ঘড়ি ডিমান্ড ড্রাফট বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। ক্যাশ টাকাটা উনি তখনই ফেরত চেয়েছিলেন। আশ্চর্য, ডিমান্ড ড্রাফট বানাতে গেলেও তো ব্যাংকে ক্যাশ জমা দিতে হয় বলেই জানি। অবশ্য একই ব্যাংকে ইয়োরসেলফ চেকেও কাজ করে। তাহলে তা টাকাটা দিতে বলেছিলেন কার হাতে? ওই সমরেন্দ্রের হাতেই। আর অ্যাডলফ? অ্যাডলফ? হঠাৎ থমকে গেলেন সুচরিতা। একটু ভেবে বললেন, খুব আশ্চর্যের কথা, তখন আমাদের কারোরই অ্যাডলফের কথা মনে ছিল না, তাই তার খোঁজও করিনি। এটা তো আপনার থেকে আমার কাছেই বেশি আশ্চর্যের। ছেলেটি জমি বিক্রি করার ব্যাপারে গোড়া থেকেই আপনাদের সঙ্গে ছিল, বিক্রিও হলো, টাকা ঢুকলো আপনাদের ঘরে। তারপরই ভুলে গেলেন ছেলেটির কথা? মিস্টার বিশ্বাসও কি ভুলে গিয়েছিলেন? উনি খুবই অসুস্থ ছিলেন। তারপর ড্রাফট নিয়ে টাকাটা সমরেন্দ্রের হাতে দিয়ে দিলেন? হ্যাঁ, কারণ মিস্টার ঘোষ নিজের প্যাডে নিজে সই করে টাকাটা ফেরত চেয়েছিলেন। সেই চিঠিটা আছে? হ্যাঁ আছে। তার একটা জেরক্স কপি আমার চাই। বেশ, পাবেন, কিন্তু পেয়ে কী লাভ হবে? এরপরের ঘটনাটাই তো সর্বনাশা ঘটনা। কিরকম? আমরা ড্রাফট ব্যাংকে জমা দিই পরের দিন, মানে 30 তারিখ, মানে শনিবার। আর পরের সপ্তাহের শেষ দিকে মানে নেক্সট শুক্রবার ব্যাংক ডেকে পাঠায়। আমরা যেতে পারিনি। শনিবার ফার্স্ট আওয়ারে প্রার্থনা ব্যাংকে গিয়ে জানতে পারে দুটো ড্রাফটই জাল। মেদিনীপুর কোঅপারেটিভ ব্যাংক নামে যে ব্যাংক আছে, তাদের ডিমান্ড ড্রাফট চেকের রঙই আলাদা। ওই ধরনের এবং অত টাকার কোনো ড্রাফট ব্যাংক ইস্যুই করেনি। অথরাইজ ম্যানেজারের সইয়ের সঙ্গে কোনো মিল নেই। আসলে পুরো ব্যাপারটাই জাল। অ্যাডলফ তখন কোথায়? জানি না, জানার মানসিকতাও ছিল না। প্রার্থনা দেবী, আপনি একজন শিক্ষিত মহিলা। টাকাটা আপনার নিজের না হলেও এমন দুটো মানুষের টাকা যাদের কাছে আপনি কৃতজ্ঞ। সব জানার পরে আপনি কি করলেন?
মিস্টার অমর ঘোষের খবর নিয়েছিলেন? নিয়েছিলাম। উনি স্পষ্ট জানালেন কোনো ড্রাফটই উনি পাঠাননি, আর কোনো চিঠিও নয়। সমরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন? অর্থাৎ সেই তো ড্রাফটটা বয়ে নিয়ে এসেছিল, সঙ্গে অমরবাবুর চিঠি। সমরেন্দ্র তো স্পষ্ট বলেইছে যে অমরবাবু মিথ্যে বলেছেন। সে অমরবাবুর কাছে টাকা পৌঁছে দিয়েছে। ওদের দুজনকে মুখোমুখি দাঁড় করাননি? চেষ্টা করেছিলাম। শুনে অমরবাবু বলেছিলেন কোনো ছুঁচো দালালের সঙ্গে উনি কোনো রকম আর্গুমেন্টে যেতে চান না। তাছাড়া কোন ভরসায় একটা ফরে দালালের হাত দিয়ে অতগুলো টাকা আনাবো? দরকার হলে আমি নিজেই যেতাম, এবং সেটাই স্বাভাবিক। কোনো লিখিত রসিদও নিশ্চয়ই সমরেন্দ্র দেখাতে পারেনি। দীপুই ফস করে বলে দিল, ব্ল্যাক মানির কোনো লিখিত রসিদ থাকে না। অমর ঘোষ লোকটা তো বলেন একজন প্রমোটার। তার মানে টোটাল প্ল্যানিংটাতেই ওর হাত রয়েছে। প্রমোটারটা কিন্তু খুব ডেঞ্জারাস। এত চট করে অমরবাবুকে ফ্রেম আউট করে দেওয়াটা উচিত হবে না। এই যে একটা মস্ত বড় চিটিং হয়ে গেল, অর্থাৎ আপনাদের 25 লক্ষ টাকা প্রায় বেমালুম গচ্ছা, কাকে সন্দেহ করছেন আপনারা? অর্থাৎ কে নিতে পারেন? রশিদের ব্যাপারটা তো অমরবাবু আর সমরেন্দ্রের বোঝা পড়ার ব্যাপার। সমরেন্দ্র আদপেই টাকাটা অমর ঘোষকে দিয়েছে কিনা কে জানে। সে বলছে অমর ঘোষকে টাকা দিয়ে দিয়েছে, আবার অমর বলছে সে কোনো টাকা চায়ও নি, পায়ও নি, নেয়ও নি। সত্যিই যদি সমরেন্দ্র টাকা দিয়ে থাকে, তাহলে অমর ঘোষই কালপ্রেট, নইলে সমরেন্দ্র। অথচ আপনি বললেন যে সমরেন্দ্র খুবই নিরীহ, গোবেচারা এবং ছাপোষা লোক। এই লোকগুলো সব থেকে কিন্তু ডেঞ্জারাস হয়, মিটমিটে শয়তান। কিন্তু একটা কথা, সত্যি যদি টাকার লেনদেন ঘটে থাকে তাহলে সমরেন্দ্র টাকা পৌঁছে দিয়েছে, নইলে অমর ঘোষের হাত থেকে পার পাবে না। প্রমোটারদের চোট মারার মতো ট্যালেন্ট সমরেন্দ্র থাকবে বলে কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় সমরেন্দ্র যথারীতি অমর ঘোষকে টাকাটা পৌঁছে দিয়েছে, নইলে বুক ফুলিয়ে সে ঘুরে বেড়াতে পারতো না। আবার নাও হতে পারে, হয়তো আদপেই কোনো টাকার লেনদেন হয়নি। কোনো একটা উর্বর মস্তিষ্কের অভাবনীয় পরিকল্পনা সার্থক রূপায়ণ হয়েছে। তাহলে টাকাটা গেল কোথায়? আচ্ছা, 27 তারিখে পাওয়া টাকাটা শেষ পর্যন্ত কার কাছে ছিল? সম্ভবত রামানুজ বিশ্বাসের কাছে। রামানুজ বিশ্বাস সব থেকে বেশি বিশ্বাস করেছিলেন অ্যাডলফকে, অন্তত সুচরিতা দেবীর উক্তি অনুসারে। এখন প্রশ্ন, তিনি কি টাকাটা আদপেই অ্যাডলফকে রাখতে দিয়েছিলেন, অথবা সমরেন্দ্রকে সামনে রেখে কেউ একজন কলকাঠি নেড়ে পুরো 25 লক্ষ টাকা হাপিস করে দিয়েছে? গুরু, তুমি কিন্তু সব গুলিয়ে দিচ্ছ। কি হতে পারে লোকটি? যে কেউই, অ্যাডলফও হতে পারে, কারণ এখনো পর্যন্ত সে তো নিরুদ্দেশ। আবার প্রার্থনা করো হতে পারেন। বিইং এ স্কুল মিস্ট্রেস, আপনার জিকেটা একটু বেশি আশা করা যায়। আপনি কোনো এফআইআর করেননি বা কোনো উকিলের সঙ্গে যোগাযোগ? বললাম না, আমার তখন মাথাটা খারাপ হয়ে গেছে। কোথায় কার কাছে যেতে হয় আমি কিছুই জানি না। সেটাও হয়তো হতো, কিন্তু বাড়িতে তখন মাসি মেশো সবাই অসুস্থ। সেই সময় আমার বেশ কয়েকদিন স্কুলও কামাই হয়ে গিয়েছিল। তাছাড়া মূল দলিল সেটাও তো আমার কাছে ছিল না। একমাত্র ওই ড্রাফট দুটো ছাড়া আর কোনো কিছুই ডকুমেন্টস হিসেবে আমাদের কাছে গড় হাজির। এরকমই অবস্থা যখন চলছে, একদিন সকালে উঠে দেখলাম মাসিমণি কাঁদছে। ঝোরে চেঁচিয়ে নয়, যাকে বলে গোঙানি। মাসির কাছে গিয়ে দেখি মেশো চলে গেছেন। ঘরের মধ্যে একটা অখণ্ড নীরবতা নেমে এলো। যেমনই পরিবেশ হোক না কেন, মৃত্যু সংবাদ তার প্রভাব বিস্তার করে। সামান্য বিরতির পরেই নীল জিজ্ঞাসা করল, প্রার্থনা দেবী, আপনি তারপর সময় পেয়েছেন 6 মাস। এর মধ্যে সমরেন্দ্র বা অ্যাডলফের কোনো খোঁজ করেছিলেন? কি অ্যাডলফ? সে কোথায় থাকে? একদিন দেখেছিলাম, হয়তো আবার দেখলেও চিনতে পারবো, কারণ আমার মেশুর মুখের সঙ্গে তার আদল একেবারে মিলে যায়। কিন্তু বলুন তো, এত বড় একটা চিট, সে কি কোনো এক জায়গায় বসে থাকবার লোক? আমি কেবল ভাবি, মানুষে তো জন্তু হয় কিভাবে। এখন আই এম শিওর সমরেন্দ্র নয়, ওই অ্যাডলফটি টাকাটা মেরে দিয়ে চলে গেছে। তাই বা হবে কেমন করে? আপনারা তো বলছেন সমরেন্দ্রর হাত দিয়ে টাকাটা অমর ঘোষের কাছে পাঠিয়েছিলেন। নীল মাথা তোলাতে তোলাতেই কথাগুলো বলল। কি জানি, আমার সবকিছু কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রার্থনা বোকা বোকা মুখে বিড়বিড় করল। অনেকক্ষণ দীপু নীরবতা পালন করেছে। তার 30 বছরের জীবনে একদিনও এমন ঘটেছে কিনা সন্দেহ।
বলে উঠল, সরি ম্যাডাম, মানুষের পক্ষে জন্তুর রয়্যালিটি গেইন করা আজও সম্ভব হয়নি। উপকার করলে হাতিও তা ভোলে না। কুকুরের মতো বিশ্বস্ত জীব আর পাবেনি বা কোথায়? অ্যাকচুয়ালি উই আর নট অ্যাট অল আর রেশনাল বেসড, উই আর এ হিপোক্রিট। নীল দেখল ঠিক এই মুহূর্তেই দীপুকে থামানো দরকার। আবেগপ্রবণ ছেলে, আর বেশি কথা বলা ছেলে। এরপরে এগুতে দিলে ফেরানো মুশকিল হবে। রাশ টেনে বলল, সুচরিতা দেবী, আমি আপনাদের কাছ থেকে এখনই যেগুলো নিয়ে যাব তা হলো অ্যাডলফের আনা 2টো ছবি, 2টো রিটার্ন ড্রাফট, অমর ঘোষের চিঠি, মিস্টার বিশ্বাসের শেষ চিঠির জেরক্স কপি, আর সমরেন্দ্রের ঠিকানা, আর সম্ভব হলে অ্যাডলফের বান্ধবীর ঠিকানা। সে হয়তো সেইখানে গিয়েই উঠেছে, এটাই স্বাভাবিক। অধোবধনে বসেছিলেন সুচরিতা দেবী। নীলের কথায় তিনি মুখ তুললেন। ওনার চিঠি বা ড্রাফট নিয়ে যেতে পারেন। অমর ঘোষের চিঠিও আপনাকে দিয়ে দিতে পারবো। সমরেন্দ্র থাকে ঝামা পুকুরের দিকে। ওনার ডায়েরিতে সমরেন্দ্রর ঠিকানা লেখা আছে, কিন্তু অ্যাডল্ট কোথায় থাকে বা আছে তা বলা শক্ত। আর ওর বান্ধবী, বললাম তো, ময়রা স্ট্রিটের দিকে শুনেছিলাম, কিন্তু ঠিকানা জানি না। মিসেস বিশ্বাস, ঠিক এই নিপুণ পরিকল্পনার ফ্রড কেস আগে আমার হাতে আসেনি কখনো। নিঃসন্দেহে অভিনব। জানি না অরিজিনাল আসামিকে কখনো খুঁজে পাবো কি না। আর তারা যদি দেশ ছেড়ে পালায় তাহলে তো সব কিছুই চলে। তবু আমি কিন্তু অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। আমি জানি মিসেস কর, কিন্তু এ যে বড় মহা জটিল মহাভারত। গুরু, কেসটা কিন্তু বড় গড়বড়ে। একেই বলে প্ল্যান চিট। প্ল্যান করে এসা চিট করেছে যে তুমিও ফাঁসাতে পারবে না। জার্মানের মাথা তো। অভ্যেস মতোই দীপু বক বক করে চলেছে। তবে এই ঘটনাটা সত্য। বেশ ভালো রকম চিন্তা করেই বুড়ো বুড়িকে ঠকানো হয়েছে, এবং এর মধ্যে মাস 6 কেটে গেছে। না আছে কোনো এফআইআর, আর না আছে কোনো স্টেপ নেবার চিন্তা ভাবনা। তবে কি ওই অ্যাডলফ লোকটা ওদের হাড়ির খবর নিয়েই মাঠে নেমেছে? আরে গুরু, তুমি ততক্ষণ গোজ মেরে কি ভাবছো বলো তো? নীল মুখ তুলে একবার দীপুর দিকে তাকালো, তারপর বলল, তোর বন্ধুকে একবার ফোন করতো। বোঝো, একদিন আমার বন্ধু তোমার শরণাপন্ন হতো, আজ তোমাকে তার শরণাপন্ন হতে হচ্ছে। আর তুই বড্ড ভ্যাজভ্যাজ করছিস। যা বলছি তাই কর। জো হুকুম বলে বিকাশ তালুকদারের নাম্বার টিপতে শুরু করলো। ইলেকট্রনিক হওয়ার পর শুধু পোস্ট করবার অপেক্ষা মাত্র। সঙ্গে সঙ্গেই তালুকদার সাহেবকে পাওয়া গেল। প্রিয় মহাশয়, আপনি কি এক্ষণে খুবই ব্যস্ত রহিয়াছেন? তোমার ডেপোমি আর গেল না। বলো বলো, কি খবর? গুরুজি আপকো পুকারা থা। দাও। এগিয়ে দিল দীপু। বিকাশবাবু, বলুন ব্যানার্জি সাহেব। সেদিন এক ভদ্রমহিলা আপনার কাছে এসেছিলেন, কি যেন নাম বলেছিলেন? কোন মহিলা বলুন তো? এখানে তো রোজই কেউ না কেউ আসছে। আপনার স্ত্রীর কাছে তো তিনি আপনাকে বিপন্ন করে তুলেছেন। ও হ্যাঁ, বিদ্যা ঘোষ। ওনার হাজবেন্ডের নামটা মনে আছে? ধরুন দেখে বলছি। পেয়েছি। ভদ্রলোকের নাম অমর ঘোষ। আরো ডিটেলস জানতে চান? আপনি একটা কাজ করুন, এখনই একবার আসতে পারবেন উইথ হিজ ডিটেলস? ফোনে এত কথা বলা যায় না। এলুম বলে? সত্যি সত্যি কি বিকাশ তালুকদার তৎপর পুলিশ অফিসার, নাকি স্ত্রীর কাছে প্রেস্টিজ রাখার দায়ে, সেটা কিন্তু ঠিক বোঝা গেল না। মাত্র আধ ঘন্টার মধ্যেই সশরীরে হাজির। সোফায় বসে মাথার টুপিটা খুলে রাখলেন। রুমালের টাকের ঘাম মুছতে মুছতেই প্রথমেই দীপুকে অর্ডার দিলেন চায়ের। আচ্ছা নীলদা, আমি কি এবারই চাকর হয়ে গেলাম নাকি? বিশেষ করে ভদ্রলোক এসেই, ওহে ছোকরা, ভদ্রলোক বলে তাচ্ছিল্য করার মানে? কি আশ্চর্য! কাউকে ভদ্রলোক বললে তাকে অবজ্ঞা বা তাচ্ছিল্য করা হয়? বাপের জন্মে এই প্রথম শুনলাম। দেখো দীপু, কোন কথার কি মানে হয় সেটা আমাকে বুঝিও না। তোমার থেকে বেশ কিছুদিন আগেই আমি এই গ্রহে এসেছি। দেখা এবং অভিজ্ঞতা তোমার থেকে বেশি। কোন ওয়ার্ডের ওপর কোন অ্যাকসেন্ট দিলে কি অভিব্যক্তি বোঝায় সেটা আমাকে শিখিও না। তা আপনি কি বাড়ি থেকে বেরোবার আগে বৌদির সঙ্গে ঝগড়া করে বেরিয়েছিলেন? না, তবে তোমার বৌদি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে বিদ্যা ঘোষের পেছনে কবে থেকে পুলিশ মোতায়েন করা হবে। আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনি বলুন, ইজ ইট পসিবল? কোথায় কার মনে হয়েছে কেউ তাকে ফলো করছে বা পেছন থেকে আঁশবটি টিপ করে এগোচ্ছে, তাতে পুলিশ কি করবে?
না তার জন্য সরকারকে পুলিশ লাগাতে হবে? মিসেস বিদ্যা ঘোষ তো আর এমন কোনো তালেবর ভিআইপি নয়। এ কথা আমার গিন্নিকে কে বোঝাবে আপনি বলুন। বলেই বোধহয় মনে পড়ে গেছে এমনভাবে দীপুর দিকে তাকিয়ে তিনি আবার বললেন, কি এত কথা গিলছো? তোমাদের বাড়ির চাটা খেতে ভালো তাই এত কথা বলা, না হলে। নীলের চোখের ইশারা করতেই দীপু বেরিয়ে গেল। নীল একটা সিগারেট ধরায়, ধোয়া ছাড়তে ছাড়তে বলল, আপনার মিসেস খুব একটা আজগুবি দাবি করেননি। হোয়াট? এ আপনি কি বলছেন ব্যানার্জি সাহেব? হ্যাঁ মিস্টার তালুকদার, মিসেস বিদ্যা ঘোষ অ্যান্ড মিস্টার অমর ঘোষের ওয়্যার অ্যাবাউটসটা আমার দরকার। আপনার বলার ভঙ্গিমায় মনে হচ্ছে ব্যাপারটা খুব সিরিয়াস। সত্যিই কি কোনো আততায়ী ওদের খুন করার উদ্দেশ্যেই ঘুরছে? বলতে পারবো না, তবে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে এবং সেই ঘটনায় অমর ঘোষের নামটা এসে গেছে। অমর ঘোষের সংক্ষিপ্ত পরিচয়টা কি? বিরাট ধনী লোক, প্রমোটার। এমনই একটা প্রফেশনের ইঙ্গিত পাচ্ছিলাম, আপনার কাছে শুনে সেটা শিওর হলাম। ঠিকানাটা আমার চাই। পেয়ে যাবেন, কিন্তু অসুবিধা না থাকলে ব্যাপারটা যে কি একটু হিন্টস দেওয়া যায়? নিশ্চয়ই দেওয়া যাবে, তাহলে শুনুন। প্রার্থনার আশা থেকে অ্যাডলফ বিশ্বাসের সমস্ত বৃত্তান্ত পুঙ্খানুপুঙ্খভাবে বলতে বলতেই দীপু চা নিয়ে হাজির। ওয়েল ডান। সাংঘাতিক লোক তো মশাই এই অ্যাডলফ বিশ্বাস। ভদ্রলোকের দুর্বলতার সুযোগ নিয়ে একেবারে পথে বসিয়ে দিয়েছে। ভাবাই যায় না এই শহরে। চিটিংবাজি তো বড় সড়ো শহরেই ভালো জমে, তাই না বিকাশদা? জমাজমির কি আছে? এসব লোককে ধরে দুদিন ক্রমান্বয়ে 3rd ডিগ্রি দিলেই হয়ে যায়। ধরবেন কাকে? অ্যাডলফ বা তার ভাবি স্ত্রী পামেলা মুলার সম্ভবত তারা নিপাত্তা। আমার যতদূর মনে হয় বাবার জন্যেই সে রক্তের টানে জার্মানি থেকে এখানে ছুটে এসেছে, ভাবি স্ত্রী সমেত। এটা বিশ্বাসযোগ্য কথা নয়। সম্ভবত সে তার মায়ের কাছে রামানুজ বিশ্বাসের সম্পত্তির পরিমাণটা জেনেছিল। বিশ্বাস দম্পতির বর্তমান সাংসারিক পরিকাঠামোও তার নখদর্পণে ছিল। এই ব্যাপারে তাকে সাহায্য করেছে সমরেন্দ্র ঘোষ। তারপর অ্যাডলফ সমরেন্দ্রের সাহায্যে অমর ঘোষের সঙ্গে যোগাযোগ করে, অথবা আগে থেকেই যোগাযোগ ছিল। তার পরের ঘটনাটা তদন্ত সাপেক্ষ। আচ্ছা মিস্টার ব্যানার্জি, এই ড্রাফটের ব্যাপারটা কি? এ তো দেখা যাচ্ছে মেদিনীপুরের কোনো এক কোঅপারেটিভ ব্যাংকের ড্রাফট। এটা কেমন করে হয়? ড্রাফট কখনো ফলস হতে পারে? টোটাল ড্রাফট ফলস হবে কিনা সেটা তদন্ত সাপেক্ষ, তবে একটা ঘটনা আমার মনে হচ্ছে। সেবার একটা ড্রাফট ব্যাংকে বাউন্স করেছিল। সেটার হওয়ার হয়তো একটা কারণ ছিল। ড্রাফটটা ছিল জেনুইন। সাধারণত গ্রামের কোঅপারেটিভ ব্যাংকগুলো কোনো স্থানীয় প্রতিপত্তি ব্যবসায়ীদের থেকে ইনফ্লুয়েন্স থাকে। ম্যানেজারের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নেয় তাদের কাজটা চালাবার জন্য। আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। তাহলে শুনুন, ধরুন আপনি একজন বড় বা মাঝারি মাপের ব্যবসাদার, ভালোই বিজনেস করেন। আপনি যেখানে থাকেন সেখানের কোঅপারেটিভ ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট। বিজনেসের জন্যই আপনাকে প্রায়শই ওভারড্রাফট নিতে হয়, ডিমান্ড ড্রাফট করাতে হয়। আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থের চেক কেটে ব্যাংক থেকে ড্রাফটটা সরিয়ে নিলেন পার্টিকুলার কোনো পার্টির নামে, কিন্তু দেখা গেল আপনি হয়তো 50,000 টাকার চেক কাটলেন, কিন্তু আপনার ড্রাফট হওয়ার দরকার 70,000-এর। এইবার ওভারড্রাফটের প্রশ্ন, এবং সেটা ওই ইনফ্লুয়েন্সের উপরে নির্ভর করছে। আপনার সততার উপরে বিশ্বাস করে ব্যাংক ড্রাফটটা করে দিল। এখন ওই বাকি 20,000 টাকা কিন্তু ড্রাফট রিলিজ করার আগেই আপনাকে কোঅপারেটিভ ব্যাংকে জমা দিতে হচ্ছে। আপনি টাকা জমা দিলেই কোঅপারেটিভ ব্যাংক সেটা চেকটা রিলিজ করে দেবে। বিজনেস পারপাসে এরকম লেনদেন হয়েই থাকে। একে বলে অ্যাডভান্টেজ নেওয়া। অ্যাডভান্টেজ মানে? আপনি 50,000 টাকা কোঅপারেটিভে জমা দিলেন, ধরা যাক 3 তারিখে। তারা আপনাকে সেই ডেটের 70,000 টাকা ড্রাফট ইস্যু করে দিল। এরপর আপনি সেই ড্রাফট জমা দিয়ে 70,000 টাকার মাল তুলে নিলেন কোম্পানির ঘর থেকে। কোম্পানি আবার এলো কোথা থেকে? কোম্পানি মানে যার কাছ থেকে আপনি পারচেস করছেন। বেশ, তারপর? এরপর কোম্পানি সেই ড্রাফট তার নিজের ব্যাংকে জমা দিল পরের দিন, ধরুন সেটা 4 তারিখ। 4 তারিখে জমা দেওয়া ড্রাফটটা চলে যাবে সেই কোঅপারেটিভ ব্যাংকে। কলকাতা থেকে কলকাতায় হলে 2 দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স দেখাবে।
কিন্তু মফস্বল হলে কমপক্ষে 4 থেকে 5 দিন সময় লাগে। অর্থাৎ আপনি চেক নড়াচড়ার মধ্যে সময়টা সুযোগ নিলেন। এর মধ্যে কোঅপারেটিভে বাকি 20,000 টাকা ভরে দিলে আর কোনো দায়িত্ব আপনার রইল না। আর পার্টি যদি টাকা না দিতে পারে? ড্রাফট রিটার্ন। যে ব্যাংক ড্রাফট ইস্যু করেছে তারই রেসপন্সিবিলিটি। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? এ তো হাজারের ব্যাপার নয়, 25 লাখ টাকার দুটো ড্রাফট এবং একই ব্যাংকের ওপর। ডেঞ্জারাস কথা হচ্ছে ড্রাফট দুটোই চাল। ওই ব্যাংক থেকে কোনো ড্রাফট ইস্যুই করেনি। এটা কেমন করে হলো সেটাই আমার মাথায় ঢুকছে না। ভদ্র মহিলার তো উচিত ছিল একবার পুলিশে ইনফর্ম করা। একটা এফআইআর না করলে পুলিশই বা মুভ করবে কি করে? হ্যাঁ, আমি প্রার্থনাকে সেই কথাই বলেছি, বেটার লেট দ্যান নেভার। তা আপনি এখন কি করবেন, আর আমাকেই বা কি করতে বলেন? আপনিই আমায় অমর ঘোষের ঠিকানাটা দেবেন, আর অ্যাডলফ বিশ্বাস আর তার ভাবি স্ত্রী পামেলার পাত্তা লাগাবেন। ছবি টবি কিছু আছে? আছে, ছবির কালার প্রিন্ট করতে পাঠিয়েছি। আজ বিকেলেই দীপু নিয়ে আসবে। তবে আমার বিশ্বাস অ্যাডলফ এবং সমরেন্দ্রকে খুঁজে পেতে গেলে আপনাকে যেতে হবে অমর ঘোষের কাছে, আর জার্মান কনসুলেটে গিয়ে খবর নিতে হবে অ্যাডলফ বিশ্বাস নামে কাউকে চেনেন কিনা, তার নামে কোনো পাসপোর্ট আছে কিনা, অথবা সে কতদিনের জন্য কলকাতায় এসেছে, আর পাসপোর্টের মেয়াদ কতদিনের, আর মেদিনীপুর কোঅপারেটিভ ব্যাংকে একটা তল্লাশি। মাথার টুপি চড়াতে চড়াতে বিকাশ বললেন, ঠিক আছে, আমি পাত্তা লাগাচ্ছি, খবর পেয়ে যাবেন। আর অমর ঘোষের ঠিকানাটা আজকে রাত্রেই দিয়ে দেব। অ্যাট দ্য সেম টাইম সমরেন্দ্র, ডোন্ট ওয়ারি। পাইকপাড়া খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হলো না। এমনকি অমর ঘোষের বাড়িও বড় রাস্তার ওপরেই। তবে প্রমোটার হিসেবে নীল বা দীপুজা ভেবে গিয়েছিল তা কিন্তু নয়। ইদানিং এত বেশি ফ্ল্যাট বাড়ি উঠে যাচ্ছে যে ভাবাই যায় না। বেশ কিছুদিন আগে যেখানে পুরো জংলা জমি ছিল, কিছুদিন পর দেখা যাবে সেখানে মাল্টি স্টোরিড বিল্ডিং উঠে গেছে। ঝা চকচকে বাড়িগুলো থেকে চোখ ফেরায় এমনটা কার সাধ্য? পাইকপাড়ার রোতেও নানান ধরনের বিল্ডিং উঠে গেছে। বাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে নীল বলল, একজন হোমিওপ্যাথ ডাক্তারের কথা এই মুহূর্তে মনে পড়ল। বোঝো, আমরা এলাম অমর ঘোষের সঙ্গে দেখা করতে, হঠাৎ করে তোমার ওই হোমিওপ্যাথি ডাক্তারের কথা মনে পড়ে গেল কেন? কিছু হয়েছে নাকি তোমার? আমার না বাদর, তোর ভোকাল কর্ডাটার একটা ট্রিটমেন্ট হওয়া দরকার। মানেটা এখনো বলে দিতে হবে? ও বুঝেছি, কি করব বলো? আমি জানি বেশি কথা বলা একটা রোগ, আমারও আছে। তা তুমি বলছো অমিয়পন্থা সেটা সেরে যাবে? যেতে পারে। এখন চুপ কর, আমরা এসে গেছি। বাড়ির গেটে একজন কেয়ারটেকার বসেছিল। তাকে জিজ্ঞাসা করতেই বলে দিল যে 2nd ফ্লোর, 10 নম্বর ফ্ল্যাট। লিফট ছিল, সোজা উঠে গিয়েই ডান দিকে 10 নম্বর ফ্ল্যাট। বেল টিপতেই অবশ্য সঙ্গে সঙ্গে খুলল না, সম্ভবত আইভিউ দিয়ে কেউ দেখে নিচ্ছে। তারপর ঈষৎ ফাঁক হলো। বছর 15-16 বয়সের একটি মেয়ের মুখ দেখা দিল। নীল বলল, অমরবাবু বাড়িতে আছেন? মেয়েটি না সূচক মাথা দোলালো। ওনার স্ত্রী মানে বিদ্যা দেবী বাড়িতে আছেন? মেয়েটি এবার হ্যাঁ সূচক মাথা দোলালো। বলুন, আমরা পুলিশের লোক, থানা থেকে আসছি। নিমেষের মধ্যেই দরজাটা বন্ধ হয়ে গেল। মিনিট খানেকের মধ্যে আবার দরজা খুলল। বছর 30 বা 35 হবে মোটামুটি সুশ্রী দেখতে এক ভদ্রমহিলা এসে সামনে দাঁড়ালেন। আপনারা মানে থানা থেকে আসছেন? আগে আপনার নামই বিদ্যা ঘোষ? মিস্টার বিকাশ তালুকদারের কাছে তো আপনিই গিয়েছিলেন। আগে আগে হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। দরজাটা এবার পুরো খুলে গেল। বিশাল ফ্ল্যাট, 1002 স্কোয়ার ফুট তো হবেই। ডাইনিং স্পেস কাম সিটিং অ্যাকোমোডেশনটাই হচ্ছে বিশাল। একদিকে চওড়া মোটা সোফা সেট, আর মাঝখানে অ্যাম্বার গ্লাস টপ টেবিল। নিচে নানা ধরনের দেশি বিদেশি ম্যাগাজিন। দেওয়ালে হেমেন মজুমদারের সিক্ত বসনের বিশাল ছবির প্রিন্ট। এছাড়াও আরও রয়েছে বিদেশি শিল্পীর আঁকা লাইফলাইন সিনারি। একদিকে রয়েছে কালার টিভি, আর তার পাশেই সম্ভবত রামকিঙ্কর বেজের রয়েছে ছোট ভাস্কর্য। সেই ঘরের সংলগ্ন রয়েছে চৌকো বারান্দা, গ্রিল লাগানো। বারান্দায় নানা জাতের পাতাবাহারি গাছের টব। আর ঘরের অন্য প্রান্তে বিশাল একটা ডাইনিং টেবিল,
ফ্রিজ আর খানচারেক নিয়ন বাল্ব জ্বলছে তাতে। ঘরটা বেশ আলোকিত। দাঁড়িয়ে কেন? বসুন। ওরা চারিদিক দেখতে দেখতে সবাই বসে পড়ল। আপনারাও কি পুলিশের লোক? না ম্যাডাম, পুলিশ বললে ভুল বলা হবে, তবে অপরাধ এবং পুলিশের সঙ্গে আমাদের খুব আঁতাত। আপনাদের ঠিক পরিচয়টা কি? নীলর পকেট থেকে কার্ডটা এগিয়ে দিল। তার মানে আপনারা গোয়েন্দা? অষ্টোত্তরী কৃষ্ণের 108টা নাম, যে যে নামে ডাকতে ভালোবাসে। আসলে আমরা ইনভেস্টিগেটর, অনুসন্ধানী। খুঁজে বার করার চেষ্টা করি অপরাধ কোথায় লুকিয়ে বসে আছে। চেষ্টা করি খুঁজে বার করতে সত্যটা কোন মিথ্যের আড়ালে চলতে চলতে হোঁচট খাচ্ছে। কিন্তু বিকাশ দা নিজে আসবেন বলেছিলেন। দীপুর ঠেস দেওয়া কথা শুরু। আর মামুলি বলেই আমাদের মতো এলিটদের পাঠিয়েছে। আমার মনে হয় আপনার কেসটা নীল ব্যানার্জি একাই যথেষ্ট। মিসেস ঘোষ, মিস্টার ঘোষ বাড়িতে নেই? না, আজ সন্ধেবেলা তার পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে, এবার আপনার প্রবলেমটা সম্বন্ধে আমার কিছু প্রশ্ন আছে, নইলে তো। না না, ঠিক আছে। সব কিছু না জানলে আপনিই বা তদন্ত করবেন কেমন করে? বলুন, আপনি কি জানতে চান? কথার ফাঁকে কিছুক্ষণ আগে যে মেয়েটিকে দেখা গেল, সে 3 কাপ চা আর কিছু বিস্কিট নিয়ে এসে টেবিলে রাখল। বিদ্যাদেবী চিনির পট তুলে বললেন, আপনাকে ক চামচ চিনি দেবো মিস্টার ব্যানার্জি? 1 চামচ। আর আপনাকে? 3। আমার একটুতে এনার্জি লস হয়ে যায়, তাই ডাক্তার বলেছে চান্স পেলেই চিনি খেয়ে নিতে। 3 চামচ দিন। বিদ্যাদেবী চা এগিয়ে দিলেন। বিস্কিটের কাপটাও এগিয়ে দিয়ে নিজের কাপটা ঠোঁটে তুলে ধরলেন। আচ্ছা মিসেস ঘোষ, আপনি বলছেন সামবডি ইজ ট্রাইং টু কিল ইউ, ইজ ইট ফ্যাক্ট? তবে কেবলমাত্র আমাকে নয়, আমার স্বামীকেও। এবং আমার মনে হয় তার আমার চেয়েও আমার স্বামীর উপর বেশি। এটা আপনার কবে থেকে মনে হচ্ছে? এই ধরুন মাস 3 হবে। 3 মাস? আপনি ডেফিনিট? কোনো প্রমাণ আছে? এর আর কি প্রমাণ থাকতে পারে? তবে একদিন আমি দেখেছিলাম একজন লোককে, তার মুখে বাঘের মুখোশ। আমি চিৎকার করার আগেই সে গাছপালার মধ্যে মিশে গিয়েছিল। গাছপালা মানে জঙ্গল? এখন জঙ্গল কোথায়? কেন টালা পার্ক? সন্ধ্যের দিকে এখনো কিছু কিছু জায়গা বেশ নির্জন, আর মাথা ঝাঁকড়া গাছের সমাবেশও বেশি। সন্ধ্যের দিকে আপনি কেন গিয়েছিলেন ওদিকে? মর্নিং ওয়াক করতে পারি না, তাই সন্ধ্যের দিকে পার্কটায় ঘোরাফেরা করি। বলে নীল একটা সিগারেট ধরালো। দেখা দেখি দীপু। ধোয়া চাতে চাতে নীল বলল, ধরা যাক আপনার অনুমানটা সত্য, কেউ আপনার বা আপনার স্বামীর জীবনের উপরে অ্যাটেম্প্ট নিতে চাইছে। এর অর্থ আপনি বা আপনার স্বামী কোনো না কোনোভাবে ওই অজ্ঞাতনামা লোকটির কাছে শত্রু হয়ে গেছেন, এমন শত্রু যাকে খুন পর্যন্ত করতে সে মরিয়া। তাই তো, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। কারোর কোনো ক্ষতি করিনি, কেউ আমাদের শত্রু হয়ে আমাদের হত্যা করতে চাইবে। বিদ্যার এই কথায় নীল আর দীপু ক্ষণিকের দৃষ্টি বিনিময় করে নিল। আর ইউ শিওর যে আপনাদের কোনো শত্রু নেই? কেউ কারোর ক্ষতি করলেই তো শত্রু হয়। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি। আপনি বা আপনার স্বামী কি কারোর ক্ষতি করেছেন অদূর অতীতে? না। আপনার স্বামী তো প্রমোটারের বিজনেস করেন। আগে আগে হ্যাঁ। আচ্ছা, এমনটা কি হতে পারে আপনারা আপনার স্বামী প্রতারণা করে কারো জমি নিয়েছেন, তার জন্য কোনো মূল্য দেননি? এসব হয় নাকি? আপনি কি বলতে চাইছেন মিস্টার ব্যানার্জি? আমার স্বামী গুন্ডা, চোর, জোচ্চোর, লোক ঠকিয়ে জমি জায়গা করেছে? আপনি আমার কথার অন্য অর্থ করলে আমার কিছু করার নেই। আমি কেবল জানতে চাইছি, এমন কোনো ঘটনা কি আপনাদের জীবনে ঘটেছে? না। কিন্তু পুলিশের কাছে যে খবর আছে, আজ থেকে 6 মাস আগে মিস্টার রামানুজ বিশ্বাস নামে এক ভদ্রলোকের 40 বিঘে জমি এবং 10 কাঠার উপরে বাগান সমেত বাড়ি আপনাদের জয়েন্ট নামে আপনাদের স্বামী কিনেছেন। ভুল সংবাদ। 40 বিঘে নয়, 40 কাঠা পুরো জমি। বাড়ি এবং বাগানের হিসেব ঠিকই আছে। উনি বিক্রি করতে চেয়েছিলেন, তাই আমার স্বামী ওটা কিনে নেন। নগদ দামেই কেনেন।
এতে অন্যায় বা লোক ঠকানোর কি আছে? মাফ করবেন, জমির দাম কত দেওয়া হয়েছিল? 25 লক্ষ টাকা। কিসে দিয়েছিলেন? ওই যে বললাম, নগদ টাকায়। নগদে? অত টাকা নগদে কেউ দেয়? আমরা দিয়েছিলাম ব্যবসাগত কারণে। ড্রাফট দিতে আমাদের কিছু অসুবিধা ছিল। তার উপর ভদ্রলোক অসুস্থ ছিলেন, ওর নগদ টাকার দরকার, সম্ভবত অপারেশনের জন্য। নট বাই ডিমান্ড ড্রাফট? ভালো করে ভেবে বলুন তো। প্রশ্নই ওঠে না। নীলাদ্রিপু ফের পলক দৃষ্টি বিনিময় করে নিল। কিন্তু মিসেস ঘোষ, আজ থেকে 6 মাস আগে মিস্টার রামানুজ বিশ্বাস তার অ্যাকাউন্টে 2টো ডিমান্ড ড্রাফট জমা দিয়েছিলেন। ড্রাফট ছিল মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাসের নামে, সেটা বাউন্স করে, এবং বর্তমানে সেই ডিমান্ড ড্রাফটটা জমা আছে পুলিশের কাছে, এবং তার জেরক্স কপিও আমার কাছে আছে। এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? সরি, কি, কোথায়, কার অ্যাকাউন্টে কি ড্রাফট জমা দিল তা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। দেখুন, উনি হয়তো ওনার অন্য কোনো সম্পত্তি বিক্রি করেছেন, অথবা অথবা? বেশ চিন্তিত দেখালো বিদ্যার মুখ। অথবা বলে থামলেন কেন মিসেস ঘোষ? আপনি বললেন ডিমান্ড ড্রাফট জমা দিয়েছেন মিস্টার বিশ্বাস ওদের স্বামী স্ত্রীর নামে, এবং 25 লক্ষ টাকা কার? ও মাই গড! কি হলো? অর্থনৈতিকভাবে পড়তি মানুষের মাথায় ঠিক থাকে না, অনেক সময় সে অসৎ কাজও করে ফেলেন, যাকে বলে অভাবে স্বভাব বদল। আপনি কি বলতে চাইছেন? ওই একই জমি কি উনি অন্য কাউকে বেচেছেন? কিন্তু জমি রেজিস্ট্রি হয়েছে আপনাদের নামে। আপনারা নিশ্চয়ই জানেন বা শুনেছেন, একই জমি বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের নামে রেজিস্ট্রি হয়েছে। ওই জন্যই তো সার্চেনিং ব্যাপার এসে যায়। হ্যাঁ, আপনার মিস্টার একজন পাক্কা প্রমোটার, তিনি নিশ্চয়ই এসব দিকে ভুল করবেন না। হ্যাঁ, সেটাই ভরসার। সামান্য সময় চুপচাপ। নীলও হয়তো কিছু ভাবছিল, সঙ্গে সিগারেটটাও চলছিল। ও আর একটা টান মেরে জিজ্ঞাসা করল, আপনারা নিশ্চয়ই ওদের স্বামী স্ত্রীর টাকা বুঝে পাওয়ার রসিদে সই করিয়ে নিয়েছিলেন? নিশ্চয়ই কোর্ট পেপারে স্পষ্ট স্বীকারোক্তি এবং স্বাক্ষর হয়েছে। মিস্টার ব্যানার্জি, আমি জানি না অন্য কি ঘটনা ঘটেছে, একদিন পর এসব প্রশ্নই বা কেন বুঝে না। আপনি এলেন আমার প্রবলেম মেটাতে, চলে গেলেন সব মিটে যাওয়া একটা লেনদেনের ব্যাপারে। এনিথিং রং উইথ দ্যাট জেন্টলম্যান অর হিজ ওয়াইফ? নীলার ওইদিকে গেল না, এমনকি এটাও জানালো না যে মিস্টার বিশ্বাসের মৃত্যু এবং 6 মাস বাদে পাওয়া একটি ডেথ নোটের কথা। অর্থাৎ ও কথা থামিয়ে ওঠার আছিলায় ও আরও একটা প্রশ্ন করল, মিসেস ঘোষ, এই জমির খোঁজ আপনারা পেলেন কিভাবে? যেমনভাবে সবাই পায়, দালাল মারফত। দালাল? তার নাম কি? সমরেন্দ্র ঘোষ। মানে ঝামাপুকুর লেনে থাকেন? আপনি চেনেন নাকি? না, তেমন নয়। আচ্ছা, সমরেন্দ্রবাবুর এখন ঠিকানা কোথায় পাবো বলতে পারেন? আমি বলতে পারবো না। তাছাড়া সমরেন্দ্র ঠিক আমাদের সঙ্গে দালালির কাজে নিযুক্ত নয়, মাঝে মাঝে খবর টবর নিয়ে আসে, তার জন্য দালালিও পায়। অবশ্য যদি আমার স্বামী তার মারফত কোনো কিছু কেনার ইচ্ছে পোষণ করে। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। সমরেন্দ্রবাবুর কোনো ফোন অথবা মোবাইল নম্বর পেলে বিকাশ তালুকদারকে জানিয়ে দেবেন, কারণ পুলিশ তাকে খুঁজছে। কেন? সেটা তাকে পেলেই বুঝতে পারবেন। বাইরে বেরিয়ে এসে দীপু খানিকক্ষণ উসখুস করল, তারপর বলল, গুরু, আমার তো মনে হয় আমাদের প্রথমেই খুঁজে বার করা দরকার ওই অ্যাডলফকে। পাচ্ছিস কোথায় তাকে? এমনকি আমাদের কাছে যে ছবিটা আছে সেটা তো কোনো এক জার্মান ভদ্রলোকেরও হতে পারে। ছবিটা দিয়ে বিজ্ঞাপন করা যায়, ওয়ারেন্টও বার করা যায়, তবে মনে হয় না তাতে কোনো কাজ হবে। প্রিন্ট খুব একটা ভালো নয়, ফোকাসিংয়ে গণ্ডগোল ছিল, ছবিটা একটু হেইজি। আচ্ছা গুরু, আমরা তো শুনলাম লোকটা জার্মানি থেকে এসেছে, তাহলে একবার জার্মানি কনসালে খোঁজ নিলে হতো না? লাভ হবে না কিছুই। কেন? না হওয়ার কি হয়েছে? জার্মানি জায়গাটা তোর কলকাতার মতো ছোটোখাটো অঞ্চল নয় রে। আর তোর অ্যাডলফ লোকটা তো এমন কিছু সেলিব্রিটি না যে তাকে এক ডাকে সবাই চিনবে। এমনকি
আমরা জানি না যে সে জার্মানির কোন অঞ্চলে থাকত। মিসেস বিশ্বাস বললেন ডুসেলডর্ফ, কিন্তু ডুসেলডর্ফের কোথায়? কোনো ইন্টেরিয়র গ্রামে? তবু চলোই না একবার যাওয়া যাক। কনসাল জেনারেলকে সমস্ত ব্যাপারটা খুলে বললে তিনি নিশ্চয়ই কলকাতার পুলিশকে সাহায্য করবেন। আসলে অ্যাডাল্ফ লোকটা তো একটা ক্রিমিনাল। রামানুজ বিশ্বাস তার বাবা কিনা সেটাও ডেফিনেট করে আমরা জানি না। আমাদের ধরে নিতে হবে তার সঙ্গে মিস্টার বিশ্বাসের একটা সম্পর্ক ছিল, নইলে ছবি দেখে উনি তাকে শনাক্ত করবেন কেন? কেনই বা তাকে বিশ্বাস করে অন্ধের মতো জমি বিক্রি করতে সাঁই দেবেন? বেশ, সে না হয় ছেলেই হলো, কিন্তু আমার আশ্চর্য লাগছে সে যদি ছেলেই হবে তাহলে সে তো অন্য কিছু ধান্দাও করতে পারত। বিশেষ করে তার বাবার আর যখন কোনো ওয়ারিশ নেই। কেন? প্রার্থনা আছে তো। না গুরু, প্রার্থনার কোনো দাবিই টিকবে না। তোমার কি মনে হয় টিকবে? না, টিকবে না, কারণ বিশ্বাস দম্পতি তাকে আইনত পোষ্যকন্যার ভূমিকায় নিয়ে আসেননি। তার পদবী কর। তাহলে যে লোকটা ইচ্ছে করলেই সমস্ত সম্পত্তির মালিক হতে পারত, সে কেন দালালের ভূমিকা নেবে? কত পাবে দালালিতে তুমি বলো? কিন্তু অ্যাডলফ অথবা সমরেন্দ্র? কি বলতে চাইছো তুমি? ঠিক এই মুহূর্তে তুই ঘোষ পদবীওয়ালা আর কাকে পাচ্ছিস? দুজনকে, অমর ঘোষ আর বিদ্যা ঘোষ। ইয়েস, ধরা যাক অ্যাডলফ ছদ্মনাম নিয়েছে। বাঙালির আরও অনেক পদবী আছে, বেছে বেছে ঘোষ কেন? তুমি কি অন্য কিছু সন্দেহ করছো? সেসব পরে। আমি এখনও এই কেসটার ওপরে একটা স্টোরি ফর্ম করতে পারিনি। তার উপর পামেলা নামের মেয়েটাই বা এখন কোথায়? গুরু, এখানেই তো ইন্দ্রবিশ্বাস রোডে বিকাশদার বাড়ি। একবার ঘুরে যাবে নাকি? সম্ভবত বিকাশবাবু এখনো ফেরেননি। অত তাড়াতাড়ি, মানে ভর সন্ধেবেলায় বাড়ি ফেরার লোক তিনি নন। আমি কিন্তু অন্য উদ্দেশ্য নিয়ে বলছিলাম। মিসেস তালুকদারের কাছ থেকে কিছু জানতে চাস? বেশ, চ। গল্পটির পরবর্তী অংশ দুদিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। প্রথম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।